বাংলাদেশের একটা গ্রাম আন্দোয়া। রাতের ভাত চুলায় চড়িয়েছে সোহেলি। বাড়িতে ধানের সময় সকাল এবং রাতের ভাত গরম রান্না হয় সাধারণ গৃহস্থ বাড়িতে। কাঠের কাঠামোর দোতলা ঘর থেকে ৮-১০ হাত বাহিরে রান্নাঘর। ঘরে চার্জ দেওয়া ফোনটা অনবরত চেঁচাচ্ছে। মেয়েটাকে গলা ছেড়ে ডাকল সে। ওই মা, সারাটা দিন খেলা আর খেলা। ওই মা, এই চেমড়িরে আল্লাহ কই নিছে। ফোনটা বাজে রিসিভ করা তো দূর, একটু আনারও লোক নাই। ওই মা। মেয়ের হদিশ পাওয়া যায় না। উপায়ন্তর না পেয়ে যন্ত্রটার উপর রাগ হয় সোহেলির। অভিমান জনে একের পর এক কল দেওয়ার মানুষটার উপর। সে কি বোঝে না এই সময় সোহেলি কোথায় থাকে? ব্যস্ত হাতে শাক বাগার দেয় সোহেলি। কাঠের চারা কাঠির মাথায় উতলানো কিছু ভাত তুলে নিয়ে পরখ করে। বাকি আছে কিছুটা, তাই নিজেই ঘরে গেল। ঘুণ লাগা একটা আধছেড়া সম্পর্কে ফোনের কলটা না ধরাও অবহেলার প্রকাশ, যা চাইল না যুবতী গৃহিণী সোহেলি। বউ, তোমার হসুরে খাবে, খাওয়ান বারো। সোহেলি গুনগুন করে কিছু একটা গাইছে আর মেয়ের পিঠে চাপড় দিচ্ছে। ইমা ডুলুডুলু চোখজোড়া বন্ধ করতে গিয়েও তাকিয়ে মায়ের উপস্থিতি নিশ্চিত হচ্ছে। বুকের দুধ ছেড়ে থেকে এক বদ অভ্যেস তৈরি হয়েছে ঘুমানোর সময়। নিরুপায় হয়ে সোহেলি নিচু গলায় বলল, সব গোছানো আছে, আপনি একটু বাইরে দেন। তুমি আহো, আয়া দাও। সোহেলি মৃদুস্বরে বলল, ইমা ঘুমায় নাই, আজ আপনি দেন, সব গোছানো আছে, গিয়ে দেখেন। নিচু আওয়াজের ভারী স্বরে ছিল হুমকিদারি। তবে তা করেও কোনো ফায়দা হলো না। পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত কিরবির করে উঠল। পুত্রবধূর রুমের দরজার সামনে কিছু সময় নষ্ট করে অগত্যা নিজেই এসে স্বামীর থালায় ভাত তুললেন সোহেলির শাশুড়ি। ভাতে হাত দিয়েই মেজাজ বিগড়ে গেল মহিদুর মোল্লার। খাবারের ঘর কাঁপিয়ে হুঙ্কার দিয়ে উঠল তিনি। সারাদিনে 4টা ভাত রাঁধছে, তাও এমন ফ্যান জড়ানো লেটকা। এটা ভাত না লাবড়া। যা জড়ছে এইটাই 5 সার। কথা না কইয়া খাইয়া উঠেন। স্বামীর পাতে শাকভাজি তোলার আগে একটু মুখে দিয়ে থুতু করে ফেলে দিল। মহিদুল মোল্লার ফেঁপে ওঠার চেহারায় আশঙ্কা ছিল। নিশ্চয়ই আরও ঘটনা ঘটে আছে। বেগম খাতুন এক প্রকার ছুঁড়ে মেরে স্বামীর পাতে শাকভাজি ফেলে বলল, নেন, কাঁদা বালি কিচকিচ করে শাক খায়েন, পেট মন ভইরে খান। দয়া হইছে নাচরে, নাচে না নানলে করতেন কি, খাইতেন কি? চাউল তো খাওয়া যায় না। বেল শেষ, লাবড়া জাবড়া একটা হইলেই হয়। এইটা দেয় হেইটাই শুক্রিয়া শুকুর। সোহেলির শাশুড়ি বরাবরই নিচু স্বরে কথা বলেন। এটা একটা হাতিয়ার। নিচু আওয়াজে কথা বলা স্ত্রী মানুষগুলোর সভ্যভদ্র খেতাব থাকে। ছোট আওয়াজে পূর্ণতার আবরণ থাকে। সেই আবরণে মিথ্যা থাকে না, ছল থাকে না, কূটকৌশল থাকে না। তাদের খুব পবিত্র মনে করা হয়। স্ত্রীর কৌশলী খোঁচায় তুষের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠল। এত বড় কলজে কোন খয়রাতির বাচ্চার? আমি কেউর ইনকামের তলায় থাই না, তয় তাহেন কই? বিদেশ কইরে যদি হের স্বামী পয়সা না পাঠাইতো, আপনার গলায় ধান ভরতে পারতেন? আমরা যে রোমাডা না, হেইডা বুঝানোর লেগিয়া এমন রান্ধন করে। উস্কানিমূলক তেরা তেরা কথা বলে স্বামীর তপ্ত মেজাজ আরও বিগড়ে দিলেন সোহেলির শাশুড়ি। মহিদুল মোল্লা তেঁতে উঠলেন। স্বামীটা পাইছে কই? হ্যাঁ, জিগাও স্বামী পাইছে কই? হুম, এহেন এক একজন স্বামীর মালিক গজাইছে। এসব নতুন নয়, বিগত 6 বছর একই দৃশ্য। বিয়ে হয়ে এসে থেকে এমন আলোচনা পরিষদের সাক্ষী হয়ে সোহেলি। তাকে শুনিয়ে শুনিয়ে উচ্চস্বরে হুমকি ধমকি চলে। লাগলেও চলে আর না লাগলেও পাশের বাড়ির কারো আলোচনা করতে করতে কোনো না কোনো উপায়ে শেষ পর্যন্ত সোহেলি বিষয় হয়। রাতের রুটিন এটা। এটাই তাদের বিনোদনের উপকরণ। সেখানে অতিরিক্ত যোগ হলো আজকের নরম ভাত। আজ পুলিশ এনে ধরিয়ে দিলেও সোহেলি অবাক হবে না। বৃদ্ধ লোকটা আবারও বলে উঠলেন, এই মহিদুল মোল্লা, এই আমি আষাঢ় মাসের দেউইন মাথায় লইয়া জোকের কামড় খাইয়া আল হইছি। হেই রক্ত পানি করা পয়সা দিয়া পোলা বিদেশ পাঠাইছি। নিজে একটা নতুন লুঙ্গি কিনি নাই। পোলা পানের স্কুলের ফি দিছি। এরপর লেহাপড়া করাইছি। 3 দিনের ফেলি ভাতের কই অন্ন। স্বামী পাইছে,
স্বামী তোর মায় পেটে থুইছে না তোর বাপে জন্মাইছে? সোহেলির ধৈর্য ফুরিয়ে গেল। মাকে নিয়ে এমন জঘন্য কথা কর্ণগহ্বর গ্রহণ করতে রাজি হলো না। উঁচু গলায় বলে উঠল, আমার বাপে জন্মাইলে আপনার বউ ভালো কইতে পারবে, ওইখানে বইয়া পুন করে আর আপনি ফালাফালি করেন। হুদা চেতাচেতি না কইরা জিগান হেরে, আমার বাপে ইয়াকুবরে জন্মাইছে কিনা? নিজের লাগানো আগুনে যখন নিজের গায়ে ছ্যাঁকা লাগে, বিষয়টা তেমন কিছু। সেটা সম্পূর্ণ উপেক্ষা করে হাহাকার করে উঠলেন শাশুড়ি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। এয়া কি কয়? ও আমনে হনেন না? হতিনের জি কি কয়? মহিদুল মোল্লা হতভম্ব ভাব কাটিয়ে ওঠার আগেই সোহেলি বলে উঠল, বয়স হয়েছে, এখন ভালো হয়ে যান। এক পা কবরে গেছে, আল্লাহর নাম না লইয়া নোংরা নোংরা কথা কইতে জিব্বাই বাজে না আপনাগো? তলায় কথা একটাও পড়ে না। বউ আনছি না হুইসেল, বাতাস পাইলেই হইল। মহিদুল মোল্লার বৃদ্ধা স্ত্রী একেবারে ফুলে ফেঁপে উঠেছে। গর্জে গেলেন সোহেলির ঘরের দিকে। দরজায় পা রাখতে আবারও সোহেলি বলে উঠল, ভুলে ওইসব করবেন না। আগের দিন বাঘে খাইছে, ভিডিও করতাছি, আর ছাড় দেওয়া যায় না। আমার গায়ে হাত দিলে আমি নারী নির্যাতনের মামলা করব। পাইছেন নাকি? এই বিডি, এই কি কও? আমরা পাইছি? তোমার কথাবার্তা একটাও ঠিক আছে? কতক্ষণ কও এক পাও কবরে, কতক্ষণ কও বুড়া হইছি মরমু না, আবার কও নারী নির্যাতনের মামলা করবা। হুমকি দেও কারে? তুমি ভুইলে যাও না আমি ইয়াকুবের বাপ মহিদুল মোল্লা, তোমার হসুর। এখনও শ্বাস করি। আমারে মনে করানোর আগে নিজেরা সিধা হয়ে যান, আমার এমনি মনে থাকবে। ইয়াকুবের মা সোহেলির কামরায় চৌখাটা ডিঙাল না। সোহেলির ব্যবহার করা পাটকেলটা লক্ষ্যভেদ করেছে। নচেত শাসনের নামে অনেক আগেই সোহেলির গায়ে হাত উঠে যেত শাশুড়ির। ফিরে এসে স্বামীর থালায় তরকারি তুলে দিলেন তিনি। বিড়বিড় করে বললেন, আমরা আর সংসার করি নাই, হসুরে মানতাম দেবতা, এমন বালেও লাগাই না। শুনেন, এই কথার যদি বিচার না হয়, এই সংসারের কপালে লাথি। তোর মাই হয় বেয়ান, মস্কারির কুটুম। হেরে এক কথা হের বেয়াই কইতেই পারে, তুই আমারে কইতে পারো? বেলাজ মার্জি। ইলা ঘুমিয়ে গেছে সন্ধ্যায়। এখন প্রায় 9টা। থেমে থেমে কটা কাটাকাটির ঝাপটায় বাচ্চাটার ঘুম আটকাচ্ছে না। মেয়েকে বুকের ভেতর চেপে নিয়ে বলল, আবারও আমার মায়েরে তোলেন? ছোট লোক? আহারে, আমার বড় লোকের জি। বড় লোক না হলেও আপনার মতো ছোট লোক না। আমার মায় ভাত রাঁধছে, আমি রাঁধছি। প্রত্যেক দিন রান্না কি সমান হয়? অল্প নরম হয়েছে দেখছি না আমি? তাই লইয়া অত কথা কোয়া লাগে না। মা বাপ কত কিছু টাইনা লইয়া আইছেন। আপনারা স্বামী স্ত্রী আসলে চান কি? কতকাল করবেন? আল্লাহর ওয়াস্তে মাফ করেন আমারে। সোহেলির বুকটা আগের মতো বলহীন দুরবস্থার প্রকাশ করে না। চোয়াল কেপের হাতগুলো ঠান্ডা হয়ে আসে না শাশুড়ির সামনে। কথার পিঠে জবাব দিতে গলা কাঁপছে না। সইতে সইতে শোয়ার ভাণ্ডার ফুরিয়ে গিয়েছে। মহিদুল মোল্লা ভাতের থালা ঠেলে হাঁক ছেড়ে ডাকলেন পাশের বাড়ি থেকে বড় ছেলেকে, এ ইব্রাহিম, ইব্রাহিম। বাবার গলা পেয়ে সাথে সাথে সাড়া দেয় ইব্রাহিম। আব্বা, বলান কে? মোবাইলটা লয়ে এদিকাই। আনেন ফোন। আগুন জ্বালানোই আপনাগো কাজ, আর কি পারেন? কথা চলল ইয়াকুবের সাথে। ইয়াকুব দোকান থেকে বাসায় ফিরে রান্না করছিল। রুমে আরও লোক আছে। ভিডিও কল কেটে তাই অডিও কল দিল। ফোন কাঁধে নিয়ে কানে চেপেই শুনতে লাগলো অভিযোগগুলো। পিতার মুখে শোনা স্ত্রীর বেয়াদবির বর্ণনা মায়ের চোখের পানি ইয়াকুবেরও সহ্য শক্তি শেষ করে দিয়েছে। এবার সময় এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। সন্তুষ্ট পরিশ্রুতিতে 1 ঘন্টা 48 মিনিট পরে ফোনের লাইন বিচ্ছিন্ন হলো। ততক্ষণে ইয়াকুবের রান্না শেষ। রুমের ছেলে দুটো খাবারের থালা এনে ইয়াকুবকে ডাকলো, ভাই আসেন, ঠান্ডা হয়ে গেল। ইয়াকুব পরিশ্রান্ত গলায় বলে দিল, তোরা খা, আমি একটু ঘুমাবো। ইয়াকুব খাবে না বলল না, তাহলেই ওরা টানাটানি করবে। বাড়ির পরিবেশ থমথমে।
ভোরের আলো ফুটতেই সহেলি মেয়ে নিয়ে শ্বশুর ভিটা ত্যাগ করেছে। বাপের বাড়ি নয়, ওটা সোহেলির ভাইয়ের বাড়ি। বাবা তো গত হয়েছিল সোহেলির বিয়ের অনেক আগে। এত বছরে বাপের বাড়ি ভাইয়ের বাড়িতে রূপান্তর হয়েছে। যে বেগম খাতুন গতকাল নিজের স্বামীর থালায় ভাত বাড়তে পারছিল না, আজ সে রেঁধে বেড়ে ঘরকন্নার সব কাজ করেছে। সারাদিন রাগের তাপে বালতি ভরা কাপড়ও ধুয়েছে। বিকেল হতেই হাঁটু জানান দিল রাগের তাপে মন চলছে, শরীর আর পারবে না। সোহেলের অনুপস্থিতিতে তার অপরাধ মোটেই কমেনি, বরং দাফন করা দোষ ত্রুটিগুলো আজ জিন্দা হয়ে ঘরের ভেতর মিছিল করছে। ভাবছিলাম, আমু হারাটা দিন সময় পাই নাই। কাল তোমাকে কি হয়েছিল? ইয়াকুবের বউ কই? পাশের বাড়ির গৃহকর্ত্রী জালুর মা সম্পর্কে বেগম খাতুনের চাচাতো যা, ইয়াকুবের চাচি। সময়টা বিকালে শেষ প্রান্ত। গায়ে চাদর পেঁচিয়ে সহেলির শাশুড়ি এসে বসেছে নরম বিছানায়। জায়ের উপস্থিতি তাকে একটা সুযোগ দিল উগরে দেওয়ার। লুফে নিয়েছেন তা। সব ঘটনা খুলে বলল। নিজের মনের ভেতর জন্মানো দ্বিধান্বিত বিষয়টাও কতটা পোক্ত হয়েছে তাও বলল। জালুর মা অতি অভিজ্ঞ বিশেষজ্ঞদের মতো মাথা উপর নিচ করলেন। সে সব বুঝেছে সব। বুক ফাটা একটা নিঃশ্বাস শোনা গেল স্পষ্ট করে। সোহেলের শাশুড়ি বলল, কলিতে কাল খাইছে, বুঝলা? কলিতে খাইছে কাল। টিভিতে দেখাই দেখো না, বিদেশে বইসা বেটা চাউল কত কষ্ট করে পয়সা ইনকাম করে, আর এদিক হুইয়া বইয়া শৈলে তেল বানাই, আর কয়দিন পর সব পোটলা বাইন্দা আরেকজনের লগে পাখি ফুরুত। সব ওই হেলো। অভিনয় করে বোঝাতে নিজের হাতটা কানে চেপে ধরল। জালুর মায়ের স্পর্ধা নেই সোহেলির শাশুড়ির সাথে দ্বিমত করার, তৌফিকও নেই। থাকলে অন্তত বলতো ইয়াকুবের বউ ওরকম না, মানুষ দেখলে আন্দাজ করা যায়। হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, পরের বাড়ির ভাত খাওয়া মেলা কঠিন, এত সোজা না। পাথরের জিব্বা লাগে আর লোহার দাঁত। আজকাল ছেমড়িগুলো বোঝে না, কেয়ামত আয়া পড়ছে। জায়ের কথাটুকু মনে ধরল। আহ্লাদ গলায় ধমকে বলল, বাড়ি কাম কি? বয় পান খা। না, বউ বাড়ি নাই, মনিরে লইয়া ডাক্তারের কাছে গেছে। মগর খোঁয়ারে দিমু, অজু করমু, পান খামু না। জায়ের সাথে সাথে উঠানের শেষ মাথা পর্যন্ত আগালো বেগম খাতুন। সারাদিনের ক্লান্তির পরে অবশেষে মন ঝরঝরে। মনের ভেতর থেকে ভার নেমেছে সব উগরাতে পেরে। বিজেত্রী অহংয়ের দাম্ভিকতায় উঁচু শিরে আত্মতৃপ্তি বিচ্ছুরিত হচ্ছে। সোহেলি শাশুড়ি নিজ থেকেই বলল, দামি কথা কইস। হ। বুক ভেঙে পড়া নিঃশ্বাস ছাড়ল বেগম খাতুন। জালুর মায়ের সাহস নেই একটা মুখ ঝামটি দেওয়ার। থাকলে দিত। বলতে ইচ্ছে করলো, আমরা সইছি তাই ওরাও শোবে? আমরা জালিমের জুলুমের শিকার তাই আমরাও জালিম হব? শব্দগুলো কণ্ঠনালী ভেদ করল না, বরং দূষিত কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরিয়ে এলো নাসিকানন্দ্র থেকে। সোহেলি শাশুড়ি আবারও বলল, আমরা কেমন সংসার করছি? বোবা হইয়া রইছি, কানে হুনি নেই, চোখে হাওড়ি যা কইছে হেইটা দেখছি। রাত্রিরে যদি কইছে অহন দিন, লগে লগে কইছি হয় হয় অহন দিন। আর আইসকাইল কলকলানির স্বভাব, কইতে না পারলে খাই জানি কমে না। হেই দিন শেষ, সবাই চোখকে দেখে, রাত্রিরে কেউ দিন কয় না। ওই চৌপাই সংসার শেষ করে, একখানে জীবন যায় না। জিব্বা খাইজানিওয়ালারা 13 ভাতারের পানি খায়। জালুর মা থেমে গেলেন। বেগম সাহেবাকে তিনি ভালো করে চেনেন। উড়ে এসে জুড়ে বসে ইব্রাহিমের মায়ের ভরা সংসারে কিভাবে রাজত্ব করেছেন অজানা নয় তার। অজানা রোগে মরা ইব্রাহিমের মায়ের হয়তো কবরে হাড্ডিও নাই। এদিক ওদিক তাকিয়ে গলা নামিয়ে জিজ্ঞেস করলেন, এমন কথা কইলেন কে? ইয়াকুব কিছু কইছে? কইব আর কি, ও কি বলদ, মানুষ চড়াইয়া খাই। বারে বারে ঘুঘু তুমি খাইয়া যাও ধান, একদিন ঘুঘুর দিন শেষ। মাইয়া আমাগরুর রক্ত, আমরা রাইখা দেব। তিন কান করিস না, ইয়াকুবের খালি আইতে দেরি। পুরুষ মানুষের জীবন কঠিন, খুব কঠিন। সেই কঠিন পথ পাড়ি দিতে
পর্যাপ্ত কৌশল তারা জানে না, আর যতটুকু জানে ততটুকুও স্বীকৃতি দেয় না। ঠিক সেই কারণে এক পাশে তাদের সাফল্য থাকলেও অন্য পাশে অবধারিতভাবে ব্যর্থতা এসে দাঁড়ায়। মাহফুজ আজকে ইয়াকুবকে খবর পাঠিয়ে আবারও এলো মসজিদে নববীতে। নিজস্ব পরিকল্পনা ছিল জোহরের জামাতে সামিল হয়ে আসরের মাঝখানে দরকারি আলাপ সেরে ফেলবে। ইয়াকুব টিকিট কেটে ফেলেছে, আজকে বুঝাতে না পারলে হয়তো শেষ রক্ষা করতে পারবে না। মাহফুজ তপ্ত একটা শ্বাস ছেড়ে তাকিয়ে রইল পথের দিকে। ইয়াকুব এখনও আসছে না। বসতে বসতে একসময় ঝিমুনি চলে এলো। ঠিক সেই সময় এসে পাশে বসলো ইয়াকুব। ভাই। মাহফুজ সোজা হয়ে বসলো। এসো, দেরি করলে চলবে না। ইয়াকুব বিচলিত মনে চুপসে আছে। মাহফুজ কিছুক্ষণ তাকে দেখল। ইয়াকুব আলী লম্বা একটা শ্বাস ফেলে কিছু যখন বলতে নিল, ঠিক তখন মাহফুজ তাকে থামালো। আমি জিজ্ঞেস করলে তারপর বলো। ইয়াকুব মাথা নেড়ে সম্মতি দিল। মাহফুজ বলল, কালকে আমার জীবনের অজানা অনেক কিছু তোমাকে বলেছি। ইয়াকুব ছোট করে বলল। মাহফুজ বলল, যা বলেছি তাই এই মদিনার কেউ জানে না, এমনকি সব কিছু আমার স্ত্রী সন্তানেরও জানে না। তোমাকে বলছি, তুমি জানতে না চাইলেও আমি বলছি। এতটুকু ঠিক আছে? ইয়াকুব আলী শূন্য চোখে তাকিয়ে রইল। তার সমস্ত শরীরে শিরশির করে মাহফুজের কথাগুলো। মাথা দুলিয়ে ইশারায় কিছু একটা উত্তর দিল। মাহফুজ বলল, এখন তুমি বলো তুমি কি করবা? ইয়াকুব আলী আরও চুপচাপ হয়ে গেল। অনেকক্ষণ পরে বলল, মায়ের ইচ্ছাই সই ভাই। মায়ে যা চাইছে আমি তাই করব। বাপ মা তো খারাপ চায় না, আর মায়ে সারাদিন বাড়িতে থাকে, না যায় না কথা কয় না। আজকালকার মায়েরা চালাক, বোঝা যায় না, ধরা যায় না, বাইন মাছের মতো, পাকে থাকলেও গায়ে কাঁধা লেগে যেতে। মাহফুজ উপর নিচ মাথা ঝাঁকায়, একটা হাল ছেড়ে দেওয়া শ্বাস ফেলে মাথা দোলালো। মাহফুজ আগেই বুঝেছে সেদিনের বলা কথাগুলো তার কাছে পৌঁছেছে নিখোঁচি একটা অতীতের মর্মস্পর্শী গল্প হিসেবে। ইয়াকুব তার ঘটনার সারমর্ম বুঝতে পারেনি। মাহফুজ কান থেকে ইয়ারবাডটা আলাদা করলো, ফোনের অডিও অপশন ক্লোজ করে বলল, কখন থেকে এসে অপেক্ষা করছি, আর একটু আগে আসবা না? তা না, ওখান তো ওয়াক্ত হয়ে গেল, চলো নামাজ পড়ি, আম্মার কবর জিয়ারত করে তোমার সাথে কথা বলবো। ইয়াকুবের স্ত্রীর পাঠানো বেশ কিছু অডিও মাহফুজ একাধিকবার শুনেছে, যার ব্যাপারে ইয়াকুব অজ্ঞাত। একপাক্ষিক প্রমাণ দিয়ে বিশ্লেষণ করাও কঠিন, ভুল হতে পারে। ইয়াকুব আলীর স্ত্রী যখন অডিও রেকর্ড করেছে তখন ইয়াকুবের আম্মা জানতেন না, তাহলে নিশ্চয়ই সংযত হয়ে কথা বলতো। পুরুষ মানুষের জীবন কঠিন, খুব কঠিন। সেই কঠিন পথ পাড়ি দিতে পর্যাপ্ত কৌশল তারা জানে না, আর যতটুকু জানে ততটুকুও স্বীকৃতি দেয় না। ঠিক সেই কারণে এক পাশে তার সাফল্য থাকলেও অন্য পাশে অবধারিতভাবে ব্যর্থতা এসে দাঁড়ায়। মাহফুজ আজকে ইয়াকুবকে খবর পাঠিয়ে আবারও এলো মসজিদে নববীতে। নিজস্ব পরিকল্পনা ছিল জোহরের নামাজে সামিল হয়ে আসরের মাঝখানে দরকারি আলাপ সেরে উঠবে। ইয়াকুব টিকিট কেটে ফেলেছে, আজকে বুঝাতে না পারলে হয়তো শেষ রক্ষা করতে পারবে না। মাহফুজ তত্ত্ব একটা নিঃশ্বাস ছেড়ে তাকিয়ে রইল পথের দিকে। ইয়াকুব এখনও আসছে না। বসতে বসতে একসময় ঝিমুনে চলে এলো। ঠিক সেই সময় এসে পাশে বসলো ইয়াকুব। ভাই। মাহফুজ সোজা হয়ে বসলো। এসো, দেরি করলে চলবে না। ইয়াকুব বিচলিত মনে চুপসে আছে। মাহফুজ কিছুক্ষণ তাকে দেখল। ইয়াকুব আলী লম্বা একটা শ্বাস ফেলে কিছু যখন বলতে নিল, ঠিক তখন মাহফুজ তাকে থামালো। আমি কি জিজ্ঞেস করলে তারপর বলো। ইয়াকুব মাথা নেড়ে সম্মতি দিল। মাহফুজ বলল, কালকে আমার জীবনের অজানা অনেক কিছু তোমাকে বলেছি। ইয়াকুব ছোট করে বলল। মাহফুজ বলল, যা বলছি তাই এই মদিনার কেউ জানে না, এমনকি সব কিছু আমার স্ত্রী সন্তানরাও জানে না। তোমাকে বলছি, তুমি জানতে না চাইলেও আমি বলছি। এতটুকু ঠিক আছে? ইয়াকুব আলী শূন্যের দিকে তাকিয়ে রইল। তার সমস্ত শরীরে শিরশির করে
মাহফুজের কথাগুলো। মাথা দুলিয়ে ইশারায় কিছু একটা উত্তর দিল। মাহফুজ বলল, এখন তুমি বলো, তুমি কি করবা? ইয়াকুব আলী আরও চুপচাপ হয়ে গেল। অনেকক্ষণ পরে বলল, মায়ের ইচ্ছাই সই ভাই। মায়ে যা চাইছে আমি তাই করব। বাপ মা তো খারাপ চায় না। আর মায়ে সারাদিন বাড়ি থাকে, না যায় না, কথা কয় না। আজকালকার মায়েরা চালাক, বোঝা যায় না, ধরা যায় না, বাইন মাছের মতো। পাকে থাকলেও গায়ে কাঁদা লাগে না। মাহফুজ উপর নিচ মাথা ঝাঁকাই, একটা হাল ছেড়ে দেওয়া শ্বাস ফেলে মাথা দোলালো। মাহফুজ আগেই বুঝেছে সেদিনের বলা কথাগুলো তার কাছে পৌঁছেছে নিখোঁজি একটা অতীতের মর্মস্পর্শী গল্প হিসেবে। ইয়াকুব তার ঘটনার সারমর্ম বুঝতে পারেনি। মাহফুজ কান থেকে ইয়ারবাডটা আলাদা করলো, ফোনের অডিও অপশন ক্লোজ করে বলল, কখন থেকে এসে অপেক্ষা করছি, আর একটু আগে আসবা তা না? এখন তো ওয়াক্ত হয়ে গেল, চলো নামাজ পড়ি, আম্মার কবর জিয়ারত করে তোমার সাথে কথা বলবো। ইয়াকুবের স্ত্রীর পাঠানো বেশ কিছু অডিও ক্লিপ মাহফুজ একাধিকবার শুনেছে, যার ব্যাপারে ইয়াকুব অজ্ঞাত। একপাক্ষিক প্রমাণ দিয়ে বিশ্লেষণ করাও কঠিন। ভুল হতে পারে। ইয়াকুব আলীর স্ত্রী যখন অডিও রেকর্ড করেছে তখন ইয়াকুবের আম্মা জানতেন না। তাহলে নিশ্চয়ই সংযত হয়ে কথা বলতেন, ভাষা প্রয়োগে সাবধান থাকতেন। অপরদিকে তখন ইয়াকুবের স্ত্রীর সংযতেন্দ্রিয় পূর্ণ সজাগ ছিল। নিজেকে নির্দোষী বলে দাঁড় করাতে সে সুযোগ পেয়েছে। মাহফুজ দারুণ চিন্তিত হয়ে গেল। ইয়াকুব এসে বলল, একটা কথার জানা ছিল। আপনার আব্বা কেমন আছেন? যোগাযোগ আছে? মাহফুজ চিন্তার সমাপ্তি টানল, বলল, আছে, আব্বার সাথে যোগাযোগ আছে। ফেসবুকের মাধ্যমে আমরা একসাথে যুক্ত। ইচ্ছে করেই রাখছি, যখন আম্মার জন্য আমার বুকের ভেতর খুব জ্বলে তখন আব্বার ছবিগুলো দেখি। তাজ্জব ইয়াকুব আলী চোখের পাতা ফেলতে ভুলে গেল। এত কিছুর পরও মাহফুজ ইয়াকুব আলীর দিকে তাকিয়ে হাসল, কাঁধে চাপড় দিয়ে বলল, অবাক হয়েও না ইয়াকুব ভাই, সব ঘায়ের ওষুধ আছে। একটা রোগের সব কয়েকটা চিকিৎসা থাকে, কি থাকে না? ইয়াকুব আলী তড়িঘড়ি হ্যাঁ বুঝিয়ে মাথা নাড়ে। আব্বার ছবিতে অনেক মানুষের মতামত দেখি, ইংরেজিতে বেশি, নইলে ইটালিয়ান। আমি তাদের প্রোফাইল ঘুরি, দুই একজন উন্মুক্ত মনা মুসলিম বাদে সবাই খ্রিস্টান। আব্বার প্রোফাইলে একটা ছবি দেওয়া তার স্ত্রীর সাথে। ভদ্রমহিলা খোলা চুলে সুন্দর হাসি মুখে তাকিয়ে ছবিটা তুলেছেন। আর আমার আম্মার চুল কখনো পরপুরুষে দেখতে পারে নাই। ইয়াকুব ভারী শব্দে বললেন, যার যার জীবন তার তার, ওনার তো দোষ নাই। যা করছে আপনার আব্বাই, যদি দোষ আমারে কয়ে লাভ লাগবে না। তোমার চাইতে বয়স আমার অনেক বেশি, প্রায় 50-এর কাছাকাছি আসলাম। চুল সব পাকছে, জীবনে অনেক কিছু দেখছি। আমি চাই না আমার আব্বার মতো কোনো মানুষের পরকালটা ধ্বংসের দিকে চলে যাক। কার পরকাল কেমন কে বলতে পারে? ইয়াকুব ভাই, আগামী দিন তুমি যা পাবা আজকে তা কামাই, ভবিষ্যতে বলে কিছু নাই। বর্তমান সুন্দর করলে তোমার অতীত সুন্দর, যা করবা আজকে ভোগ করবা ভবিষ্যতে, অথচ হবে সেটা অতীত। ইয়াকুব বুঝল না, পেঁচানো অর্থহীন কিছু কথা, তবুও বয়সে বড় সম্মানে সরাসরি কিছু বলল না। আপনি তো বাপের খবর রাখেন, আমার বাপ এত পাষাণ হইলে আমি তার নামও ভুলে যাইতাম। মাহফুজ এড়িয়ে যায়, ব্যথার সময় নেই। কেউ বুঝতে চাইলে তবেই বোঝানো সম্ভব। উদাসীন মানুষকে হেদায়েত একমাত্র আল্লাহ করেন, তার উপর বাসায় তার কাজ আছে। সংক্ষিপ্ত আকারে বলল, ইয়াকুব ভাই, বাপ না থাকলে তাদের পিঠের ছাল থাকে না। ভাতে নুন লইতে হইলেও চিন্তা করতে হয়। গরম ভাতের উপর ফ্যান চলে না, শীত না মানলে আরেকটা কাঁথা থাকে না। তুমি তোমার ছোট্ট ইমার মাসুম চেহারাটার কথা ভাবো, তারপর বুঝবা আমার এত কিছু তোমারে খুইল্লে বলার কারণ কি। ইয়াকুব আলী মাথা দোলাই, আমি বুঝছি ভাই, বুঝলে হবে না, কাজে লাগাও, বাড়ি যাও, বাপ মায় যা কয় সব শোনার দরকার নাই, বাধা দেওয়ারও দরকার নাই। বউ বাচ্চা লইয়া আসো। তুমি তো নিশ্চিত তোমার বউ তুমি ছাড়া আর কোনো পুরুষের সাথে পাশে নাই। ইয়াকুব নীরব রইল, তার মনোভাব চেহারায় ফুটল না। মাহফুজ বলল, ওইটাই বড় কথা, কাছাকাছি থাকলে তুমি এমনিতেই বুঝতে পারবা ভাঙা হাতেই থাকা রক্ষা করাই বীরত্ব।
যদি বলো বউরে বাছাই করে বাপ মা শান্ত করতে চাও, তাহলে তারা সন্দেহ করে অপমান করলা। ঘরের বউরে অপমান করতে নাই। ইয়াকুব আলী উঠল। আম্মাই কইছে। ইয়াকুবের সাথে মাহফুজ হেসে দিল, কাঁধ জড়িয়ে বলল, তোমার দোকান লইয়া চিন্তা করিও না, কর্মচারী আছে আর আমি রইলাম। ইয়াকুব আলীকে বিমানবন্দরে বিদায় জানিয়ে মাহফুজ গাড়ি টানল কাবার উদ্দেশ্যে। ইয়াকুব আলী কি করবে মাহফুজের জানা নেই। স্পষ্ট করে কিছুই বলে গেল না ছেলেটা। মনটা আনচান করছে। মনে হচ্ছে এবার সময়, অর্থ, শ্রম বিনিয়োগ বিফল হতে পারে। ঝাপসা চোখে অস্পষ্ট রাস্তা। মাহফুজ গাড়ি থামালো নিরাপদ স্থানে। হুইলে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করতেই দেখল রাতটা গভীর। মদিনার তাপমাত্রায় হাড় জমা হিম। জানুয়ারির 19 তারিখ। আম্মার ঘরটাই ও রাতে বেশি ঠান্ডা অনুভব করেছিল মাহফুজ। রাতে ঘুমানোর আগে আম্মাকে দেখতে গেলে আম্মা তার কাছে ডেকে বললেন, তোমার সামনে কোনো সংসার ভাঙলে তুমি তা জোড়া রাখার চেষ্টা করবার কথা দাও বাজান। মাহফুজ কথা দিল। মাহফুজ জানতে চাইল, আম্মা শরীর খারাপ লাগছে? আম্মা উহু বলে চোখ বন্ধ করলেন। বাংলাদেশে যাওয়ার সময় চলে এসেছিল। ট্যুরিস্ট ভিসার মেয়াদ প্রায় শেষ। মাহফুজের মন খারাপ ছিল। কবে আম্মার কাছে থাকা হবে? আবারও যেন দূরত্ব ছুটে আসছিল পাগলা ঘোড়ার চেপে। আম্মার ঘরের বাতিটা নিভালো এসব ভেবে। তারপর আর আম্মার সাথে কথা হয় নাই। কি যে ঘুম ঘুমাইল, একেবারে জান্নাতুল বাকিতে গিয়ে ক্ষান্ত হইল। আম্মাই কেয়ামত পর্যন্ত মদিনায় থেকে গেল। অভিমান হয় মাহফুজের। কই, ছোট্টবেলায় সে তো আম্মাকে ছেড়ে যায় নাই। আম্মা তো চলে গেল। মাহফুজের বলতে ইচ্ছে করছিল, তুমি স্বার্থপর আম্মা, আমারে নিলা না। মাহফুজ চোখ মুছল। 49 বছরের একজন পুরুষের ইচ্ছে করল 2.5 বছর শিশুর মতো ঠোঁট ভেঙে কাঁদতে। ব্যথা পেয়ে যেভাবে বাচ্চা মায়ের জন্য কাঁদে তেমন। গলা ফাটিয়ে চিৎকার করে আম্মা বলে ডাকলে আম্মা আসলে মাহফুজ ডাকত। আম্মাকে দেওয়ার কথা রাখার সর্বাত্মক চেষ্টা করেছে। মাহফুজের গাড়ির চাকা আবারও ঘুরল। সবটা যার হাতে, তার ঘর তাওয়াফ করে ইয়াকুব আলীর জন্য দোয়া করবে। একটা বর্ষপঞ্জি এনে পড়ার টেবিলে ছড়িয়ে দিল বিউটি বেগম। মুখ ভর্তি পান। কর্তৃত্বপূর্ণ অস্পষ্ট স্বরে বলল, গোল্লা দেওয়ানগুলা গনছে দেহি। সোহেলি একবার জুলাই মাসের কালো কলমের বৃত্তাকারে বন্ধ তারিখগুলো দেখছে, আবার দেখছে বিউটি কাকিকে। কি হইল পাইছস কয়দিন? সোহেলি বলল, এগুলো কি কাকি? এই মাসে তুই কয়দিন আইসস আর কয়দিন আহস নাই, হেইডার দাগায় রাখছি। সোহেলি বোকা হয়ে গেল। দাগিয়ে রেখেছে মানে? উপস্থিতি নাকি অনুপস্থিতিতে? সে কি শিক্ষক নাকি কোনো দিনের মজুর? রহিমের গৃহশিক্ষিকা দ্বাদশ শ্রেণীর পড়ুয়া সোহেলি। নিজের বাড়ির পাশাপাশি 3য় শ্রেণীর রহিম সহ আরও 2জনকে পড়িয়ে তবেই বাড়ি ফেরে। রহিম যথেষ্ট অমনোযোগী, দুর্বল ছাত্র। সোহেলির যথেষ্ট সময় ও শ্রম দিতে হয়, তবে সেই তুলনায় বেতন নাই বললেই চলে। মাত্র 500 টাকা, তাও 2 মাস দিচ্ছে না। গত 2 দিন ধরে কোচিংয়ের বেতন আর টেস্ট পেপারের টাকা জোগাড় করতে অস্থির হয়ে সোহেলি টাকা চাইছিল। আলোথালো শূন্য চোখে সোহেলি আরেকবার রহিমের মায়ের দিকে তাকালো। মহিলার সংকোচমুক্ত হয়ে কাঠের চেয়ারে বসে পা দোলাচ্ছে। আঙ্গুলের ডগায় লাগানো চুন দাঁতে লাগিয়ে অবুঝ চোখে এদিক ওদিক তাকাচ্ছে। সোহেলি আস্তে আস্তে গোলাগুলি গুনল। 24 দিন। বিউটি বেগম বিস্ময় ভরা চোখে তাকালো। ঠোঁট জোড়া উল্টে বিকৃত ভঙ্গিতে পানের পিক গিলে ফেলল। বলল, কি 24 দিন? আমি গুনলাম তখন 23 হয়েছিল, তুই আবার গুনছে? সোহেলির গায়ের মাংস বোধ হয় ঢিলে হয়ে গেল। এত অপমান! লজ্জা আর অপমান জমাটবদ্ধ বরফের মতো বুকের মধ্যে আটকে গেল। ও রোবটের মতো বলল, না কাকি 24 দিন। ও, এই নে 25 দিনের টাকা। লজ্জা কষ্টে সোহেলির চোখ ঝাপসা হয়ে এলো। সে টাকা তুলতেও লজ্জা পেল। লজ্জার আবার দাম বেশি। গরিবের কাছে লজ্জা থাকা অবৈধ। লজ্জা থাকে বড়লোকের, বিউটি কাকিদের মতো উঁচু দালানের মানুষের। তবে আজ এই ভর দুপুরে সোহেলির ইচ্ছে করছে মাটি ফেরে পাতালে লুকাতে। সোহেলির নিজেকে গোয়ালা মনে হলো। যে যতদিন দুধ দিয়েছে ততদিনের টাকা পাও না, অথচ সে শিক্ষক।
ক্লান্ত শরীরটা টেনে টুনে এনে কোনো মতে বিছানায় ছেড়ে দিয়েছে সোহেলি। আজকে কলেজ বন্ধ থাকলেও 3টা বাচ্চাকেই একটানা পড়িয়েছে, তার উপর বিউটি কাকির আচরণ। দিনের শুরু কার মুখ দেখে হয়েছিল ভাবল সোহেলি। সোহেলির মা রেণুকা বিশেষ উদ্দেশ্যে একটা ব্যাগ নিয়ে এসে ঘরে ঢুকেছেন। সোহেলি চোখ মেলে পর্যন্ত দেখেনি। মায়ের পায়ের আওয়াজ আর গায়ের ঘ্রাণে বুঝেছে মা এসেছে। মায়েদের একটা ঘ্রাণ থাকে, মায়ের পায়ের আওয়াজ সবার থেকে ভিন্ন। রেণুকা মাথার কাছে বসতেই সোহেলি এগিয়ে মায়ের কোলের ভেতর মুখ গুঁজল। ওঠ, গিয়ে গোয়া গোসল দিয়ে আয়। বাইরে থেকে আসলে বিছানায় পড়ার বদভ্যাস কবে ছাড়বি? সবসময় পড়ি না মা, প্রায়ই দুপুর লাগলে শরীরটাই আর নিতে চায় না। রাত জাগালে সেই সময় খুব বেশি খারাপ লাগে। রেণুকা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন খানিকক্ষণ। নরম ধমকে বললেন, ঠিকঠাক খাইলে এরম হয় না। নিত্য মজা তো রাজার বাড়িও জোটে না, সব খাইতে হয়। এত বাঁচলে খাবি কি? সোহেলির রুচিটা বড্ড শৌখিন, নিরামিষ টিস খেতে পারে না। পছন্দের তরকারি মাছ খুব বাছা। নিম্ন মধ্যবিত্ত পরিবারে প্রতিদিন তার পছন্দের খাবার হয় না, খুব স্বাভাবিকভাবে। রেণুকার মনটা বারবার ভিজে উঠেছে। বিশাল ব্যর্থতার একটা শ্বাস ছেড়ে বলল, মুখখান সুখের, কপালখান দুঃখের। এখন যে ভেজাল, তাতে নিশ্চিন্ত মনে পানিও খাওয়া যায় না। তাই গুঁড়া মাছ খাও না, শাক পাতা খাও না। শাকে ভিটামিন আছে, হেগুলো একটু খাইলে শরীরটাই একটু বল পাইতি, এত দুর্বল লাগতো না। মেয়ে বড় হলে আর নিজের কাছে রাখা যায় না, কষ্ট করে পেলে পুষে দিয়ে দিতে হয় অন্যের ঘরে। আর এটা একটা বাস্তব আর অবধারিত নিয়ম। সোহেলের সার ভারী হয়ে রেণুকা আস্তে আস্তে ধাক্কা দিয়ে বললেন, হয়েছে জিরানো, এখন উঠ, খায়া দায়া ঘুমা। আগে একটু ঘুমাই, তারপর উঠে খাবো। সোহেলির গায়ের অলসতা কাটেনি। সকালে পাওয়া মনের ঘাটাও দগদগে। রহিমের মায়ের চেহারাটা জ্বলজ্বল করছে কল্পনায়, সাথে একটা ক্যালেন্ডার। চোখের পাতা বেজায় ভারী হয়ে আসছে, গলায়ও ঘুমের রেশ বসেছে। কারো কাছে বলতে পারলে একটু হালকা লাগতো, কিন্তু বলা যাবে না, গিলে ফেলতে হবে। রেণুকা জানতে পারলে উল্টো সোহেলির গায়ের ছাল তুলে ছাড়বেন। পরের বাড়ির কথা শুনে পয়সা কামাই, বরদাস্ত করবেন না। তিনি মানাই করেছেন উচ্চ মাধ্যমিক ভর্তি হতে, সেখানে ছোট বড় কথা শুনে এসেছে, আর তা নিয়ে ফ্যাচ ফ্যাচ। ওসব আজকারার কপাল সোহেলির নেই। এই 2 বছর নিজের খরচটা নিজেকেই বহন করতে হয়েছে। কত খারাপ লাগা ছিল বলা হয়নি। এই যেমন আজকের চরম অপমানের ছেঁড়া হৃদয়টা দেখানো গেল না। সোহেলি কান্নাটুকু গিলেই নাই। রেণুকা মেয়ের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বললেন, আলসেমি করিস না সোহেলি, বিকালে মেহমান আইবে, এখন গোসল করে খায়াত জিরায়া চুল টুল শুকাক। সোহেলি শ্রবণ শক্তি চট করে সজাগ হলো। চোখ বন্ধ থাকলেও মস্তিষ্ক থেকে ঘুম কেটে গিয়েছে। মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল, কে আসবে? সোহেলির গলায় থমথমে ভাব। রেণুকা রেখে ডেকে কখনোই মেয়ের সঙ্গে কথা বলেন না। এতক্ষণ অনেক আহ্লাদ দেখিয়েছেন, হিসেব করলে পুরো বছরের গড়ও এর চেয়ে কম। তোর ভাইয়ের মোকামের পরিচিত ব্যাপারীর খোঁজে ভালো পাত্র আছে, আর ঐশীর মায়ের আত্মীয় হয়। ছেলে তার মা বাপ ফুপু আর ভাইয়ের বউ দেখতে আসতে চাই। যদি থামো, কোনো যদি নাই। সোহেলির জলদগম্ভীর গলার তেজে মায়ের কথার খেই হারিয়ে ফেল। তবে তা সাময়িক। মেয়ের বাহাদুরিকে টেক্কা দিয়ে খেঁকিয়ে উঠলেন, একদম কোনো ভাষণ দিবি না সোহেলি। তোর বয়সী আশেপাশের বাড়ি কয়টা মাইয়া আছে আবিয়েতা? কেউ নাই। মাকসুদের ছাওয়াল দৌড়াই, আবারও ভরা পেট, দেখছস না? শরম করে না তোর? ভাষণ লাগলে দিতে হবে মা, মাকসুদের পেট পিঠ ভরা না খালি তাতে আমার কি? আরেকজনের পেটে বাচ্চা আসলে সোহেলির লজ্জা করার কথা, কিন্তু কেন? সোহেলির ভেবেই মায়ের কাছে প্রশ্নটা করতে লজ্জা লাগলো। বলল, আমি কত অনুরোধ করেছি অন্তত আইএ পাসটা করিয়ে দিও। আমার কথা পড়া কত মেয়ের পড়া বন্ধ হয়ে গেছে। আমার ভাগ্যে কি আছে কে জানে।
বিয়ে হইলে আমারটাও বন্ধ হইব না। আমার সব পরিশ্রম পানিতে যাবে না, তার কোনো নিশ্চয়তা আছে? আমার জীবনটারে কেন অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিবা? তুমি একেবারে তাল গাছে উঠবা, পড়ালেখা দিয়া দেশের প্রধানমন্ত্রী হবা। হেই বর্ষার তোমারে খুঁটি দিমু তো। রাজার পোলাত হইয়া গেছে না তোমার বাপ? আমার বাপ গোলা রাখে নাই আমি জানি, এই জন্যই নিজের খরচ নিজেই জোগাড় করি, প্রাইভেট পড়াই, কত কষ্ট করি, খারাপ লাগলেও কই না। তবুও তোমাদের উপর চাপ দিই না। খালি একটু আশ্রয় এটা আমাকে দিতে পারবা না? না পারবো না। কেন পারবা না? তা তো আমার হক, এইটা আমার বাপের বানানো বাড়ি। বিয়ের উপযুক্ত মাইয়া ঘরে রাখলে মহাপাপ, আশ্রয় হয় না। ওই পাপ, ওই সময় পাপ কামাই হয়। এতই ভয়, এতই বোঝা হমু আগে বোঝো নাই? এখন আমি যখন অতিরিক্ত ভার, যখন, তাহলে আমাকে জন্ম কেন দিছিলা? আমি তো কান্দি নাই, আমারে তোমরা জন্ম দেও কইয়া। সোহেলের মা মেয়ের বেড়াজ লাগামহীন কথাটা সইতে পারলেন না, ঠাস করে চর বসিয়ে দিলেন মেয়ের গালে। বইয়ের ভিতরে অসভ্যতা কথা লেখা আছে? বই পড়ে এই সমস্ত শেখো? মায়ের লোকে এরকম কথা কইতে হয়? এইয়া লেখা আছে বইতে? দিনে দিনে অসভ্য তৈর হওয়া, আর তোমাকে স্বাধীনতা দিমো, ছাইরে দিমো? তুমি আসমানে উঠবা, পাংখা মিললে তুমি ওরো, আর কবরে আমার বাপে টের পাই। হেইডা বোঝো না? চিল্লাপাল্লা শুনে হুড়োহুড়ি পায়ে এসে ঘরে ঢুকলেন সোহেলির ছোট কাকি। ছোট কাকি বিদিশা হয়ে বললেন, আপনি কি শুরু করেছেন? মায়াডা বাহির হইতে আইছে, এক্ষুনি সব কোয়া লাগবে? আর আপনারই কোয়া কোয়া লাগলো? আমি মইরা যাই নাই সেটা ভুলে গেলেন? সোহেলি হাঁটুতে কপাল ঠেকিয়ে মাথা নিচু করে আছে। চড়ের আঘাত চোখে লেগেছে, চোখ থেকে পানি পড়ে চোখ জ্বালা করছে। কাকি এসে গা জড়িয়ে বসলেন। ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, খালি রাগারাগি করেছেন নাকি লগে মারছেন? ছোট কাকি আস্তে আস্তে রেণুকা বেশ কয়েকটি উপর্যুপরি কিলচোর বসিয়ে দিয়েছেন। ফুসফুস করতে করতে বললেন, মারি খালি খালি? কথাগুলো শুনিস? তোমরা কেউ শুনিস? ওরে বিয়ে দিতেই চাই, এই কথা কোনোদিনও কইছি? শুনিস তোমরা? আমি ভালো মতো কইছি ছেলেটা মা ফুপু লইয়া একটু দেখবে, হেরা পছন্দ করলে হেরপর আমরা সব দেখবো। সব কিছু ঠিকঠাক পাইলে হেরপর না বিয়া। কথা তো বিয়াই। বাতাস দিও না কানিজ, এমনিই ছাই বাতাসে আরও উড়ে। সোহেলের মায়ের গলায় শাসানি নির্দেশ। ছোট কাকি দমে গেল। ভাসুরের মেয়ে নিয়ে যতটুকু অধিকার দেখিয়েছে তাই ঢের। যদি বলে বসে তুমি বলার কে? তার চেয়ে গলায় উঠে আসা কথাও পাকস্থলিতে পাঠালো। যত তাড়াতাড়ি হজম হবে ততই মঙ্গল। সোহেলির মা আবারও বললেন, ঐশীর মায় আগ বাড়াইয়া কইছে, এইখানে মুখে উপরে না কোয়া যায়। একটা সমাজ আছে না, দুজন মানুষে দেখলেই বিয়ে হয়ে যায়। বিয়ে কি এতই সহজ? কানিজের জিহ্বাকে সংবরণ করতে পারল না। শেষ পর্যন্ত বলেই উঠল, ভাবি, ছোট মুখে বড় কথা কইতে বাধ্য হইলাম। আয়োজন তো বিয়ারই। যদি নিয়ত বিয়ার থাকে তাহলে দেখাও বিয়ার। মায়া বিয়ে না দিলে কেউরে দেখাইবেন না। মায়া তো ছিটকাপুর না যে ভাবলেন কাস্টমার লক্ষ্মী ঘরে দেখুক, কিনলে বেচলাম, না কিনলে নাই। মাথা আর খায়ও না, এমনি 6 আঙ্গুল বোঝে। মায়া মানুষের হইল বান্দির কপাল, ভালো জুটলেও ভালো, না জুটলেও মাইনা নিতে হয়। মাইয়া লয়ে বড় কথা কইতে হয় না, যে চায় তারে দেখাইতে হয়। মাইয়া বড় হইলে মুচি মেথর সবাই চাইতে পারে। মাইয়াওয়ালারা কথা কইতে পারে না। কানিজ তর্ক করতে চায় না। রেণুকা যা বলে তাই। গমগমে আওয়াজটাই বরাবরের মতো আধিপত্য। মার মুখে আচরণের বৈশিষ্ট্য থাকায় বাড়ির কেউ তার সাথে মুখ লাগায় না। সেখানে কানিজ আজকে যতটুকু বলেছে তাই অনেক। রেণুকা শেষ পর্যন্ত বলল, আর এত লাফানোর কিছু হয় নাই। অনেক মাইয়া দেখছে, পোলার পছন্দ হয় নাই এখন পর্যন্ত। পোলার ছুটি প্রায় শেষ। আল্লাহরে ডাকো, পছন্দ হইলে 7 রাজার কপাল। সোহেলি মনে মনে চিৎকার করে আলহামদুলিল্লাহ পড়ল। ছেলের মা সম্বন্ধ নাকচ করে দিয়েছে। গায়ের রং যেমন তেমন, মেয়ের ঠোঁট কালো। এই মেয়ে ঘরের বউ করা যাবে না। 10 নয় 5 নয়, একটা মাত্র বউ হবে। পূর্ব শর্ত অবশ্যই সুন্দরী হতে হবে।
সোহেলি শ্যামলা। শ্যামলা বরণ চেহারায় লাল টুকটুকে ঠোঁট। এটা অজুহাত, সমস্যা অন্য কিছু। তবে যাই হোক, সোহেলি খুশি। রেণুকার চোখের পানি বুঝি বিধাতা সইলেন না। যে পাত্র বিকালের শুরুতে দেখে গেল, সন্ধ্যায় তার মা না জানিয়ে দিল। সেই পাত্র 3 ঘন্টার ফারাকে এশার নামাজের পরে মৌলভী নিয়ে বাড়ি হাজির। পাশাপাশি গ্রাম হওয়ায় আসা যাওয়ার সময়টুকু বেঁচেছে। বাড়ির সবাই বিস্মিত। চাপা উত্তেজনায় আজকে রাত বাড়লেও কেউ ঘুমাতে যাচ্ছে না। ঘড়ির কাঁটা 10টার বেশি। মায়ের পালিত খাসি ততক্ষণে ডেকচিতে। পোলাও খাসির মাংসের ঘ্রাণে চারপাশ মম করছে। বাড়িতে আসা মানুষ তো খালি মুখে পাঠানো যায় না। সোহেলের ইচ্ছা করছে পালিয়ে যেতে। দিনটা তার জন্য শুরু থেকেই খারাপ। এখন শেষটাও মনে হচ্ছে খারাপ, একেবারে চূড়ান্ত খারাপ। এত খারাপ দিন জীবনে আর আসেনি। কাউকে পেল না বলার মতো। বাড়ির ভেতর ব্যস্ত আবহাওয়া। বারান্দায় চেয়ার ও খাটের উপর সবাই পুরুষ মানুষ, নানান আলোচনা করছে। সোহেলের ভাই সবচেয়ে এলোমেলো হয়ে গিয়েছে। একটা মাত্র বোন এভাবে আয়োজন ছাড়া রাতের অন্ধকারে বিয়ে দিতে চাচ্ছে না। কিন্তু আশপাশের চাচা, দাদা, ফুফা সম্পর্কিত সবাই বলছে জন্ম, মৃত্যু, বিয়া এই 3 কাজ বিধাতায় দিয়া। যেমনে কপালে আছে তেমনি হইব। মাইনা লও সোহেল। অবশেষে সব ঠিক হয়ে গেল বিয়ে। কাকি থামো না, মায়েরে কও না, দোহাই আল্লাহর, কিরা তোমাগো, এত বড় সর্বনাশ কইর না। রেণুকা শুনেছে মেয়ের করুণ আকুতি। চিরমিরিয়ে উঠলেন। মাথায় একটা ধাক্কা দিয়ে, কিসের সর্বনাশ? সাদা লক্ষ্মী পায়ে ঠেললে কপালে আর জোরে না। খয়রাতির বাচ্চা। মাইসের দুয়ারে দুয়ারে পোলাপান পড়াবে, আর হাত পাইতে খয়রাত আনবে। বিয়ে কব হবে কেন? ছ্যামরা বিদেশ থাকে, বিয়ে হইলে তো আর খয়রাত করা লাগবে না। ইয়াকুবের এতই পছন্দ হয়েছে, মায়ের মানা না শূন্য আইছে, আর কয় সর্বনাশ। ছোট কাকি চিপাই পড়েছেন। এদিকে মা, ওদিকে মেয়ে, দুজনের মধ্যে ভায়া তিনি। অথচ দুজনের কথাই দুজন শুনছে। বলল, আপনার কথা ঠিক আছে, তই এখন এই রাইতের বেলা, কাইল দিনে না হয়। কানে তোমার কি হইছে? হনো না কিছু? জামাইয়ের ছুটি নাই, 1 সপ্তাহ আছে, আর রাইত হইলে কি হইছে? সোহেল এবার মায়ের পায়ে পড়ে গেল। একেবারে জাপটে ধরল বুকের সাথে। কেঁদে দিয়ে বলল, মাগো দয়া করো, দিও না, আল্লাহর কিরা আমি না কমো না, খালি এইখানে দিও না। ওনার মায় আমারে কত কিছু কইয়ে গেল, তুমি শোনো নাই? শুনছো তো? তুমি না কইলেই সব ঠিক হয়ে যাবে। ওই রকম শাশুড়ি যে ঘরে তুমি, সেখানে আমারে পাড়াইও না, আমি বাঁচব না মা। ভাইবা দেখেন ভাবি, জামাই বিদেশ থাকবো, বাড়ি তো ওনার লগেই থাকবো। ওনারে যা দেখলাম তাতে ভালো মানুষ মনে হইল না। ওই কথাগুলো মায়ের সামনে কেউ কয়? মানুষটার কোনো বুদ্ধিশুদ্ধি নাই। রেণুকা দাঁতে দাঁত চেপলেন। চুপ থাকো। সোহেলি যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। ছোট কাকি থমথমে মুখে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। দরকার কি পরের মেয়ের জন্য এত কথা শোনার? রেণুকা মেয়েকে টেনে তুললেন। চোখ ভিজে উঠেছে। মেয়ের চোখের পানি হৃদয় ছিন্নভিন্ন করে দিচ্ছে। সোহেলি আশা পেল। মেয়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বুকের ভেতর টেনে নিলেন। তুই সুখী হবি মা। আজকা মনে হইতেছে মাই খারাপ। একদিন বুঝবি মাই কোনোদিন খারাপ চাই নাই। ইয়াকুব ওর মায়েরে সহ সবাইরে কইছে বিয়ে করলে তারই করব। তার চোখে তা তোরই লাগছে। শাশুড়ি দিয়ে কি করবি? স্বামী সোহাগ হইল সবচাইতে বড় পাওয়া। শাশুড়ির যা মন চাই তা হোক, কি আসে যায়। ক্যালেন্ডারের পাতাটায় জলজল করছে আজকের দিন, তারিখটা জুলাই মাসের 29। অতীত রোমন্থন শেষে সোহেলি চোখ মুছল। আজকে তাদের বিবাহবার্ষিকী। গড়িয়ে গড়িয়ে আজকে 6 বছর। 6 বছর আগের এই দিনটার সব খুঁটিনাটি তার মনে পড়ে। এখনো মনে হয় সেই অশুভ দিনটার শুরু কোন ক্ষণে হয়েছিল। ইয়াকুবের মুচকি হাসা চেহারাটা ভেসে উঠল ভেজা চোখের পাতায়। এত কিছু খারাপ হলেও সেদিনকার মানুষটা ভালো হয়েছিল। বিধাতা সেই দয়াটা করেছিলেন। ঘরের খুঁটিতে টানানো ঘড়িটাই বলছে এতক্ষণে বাংলাদেশের মাটি ছুঁয়েছে সেই মানুষটা, যার জন্য এতদিন সব শুয়েছে। অথচ সে বাপের বাড়ি, নিজের এলোমেলো ঘরটা ফেলে এসেছে। লোকটা এসে কি তাতে
তাকে খুঁজবে? মেয়েটার ঘুমন্ত মুখে চুমুক এলো। কলিজার টুকরো মেয়েটার জন্য ব্যাকুল হবে না? নাকি তাকে বুঝবে না? দূরত্ব কতটা বাড়বে? যতটা বাড়লে আর কোনোদিন মিটবে না ওই আসমান জমিনের মতো। আজকে মাকে বলতে ইচ্ছে করছে, কি আসে যায় দেখলে, স্বামী খারাপ হলে তো সংসারই হয় না, আর শাশুড়ি ভালো না হলে সংসারে জাহান্নাম নাজিল হয়। ইব্রাহিমের 7 বছর বয়সী মেয়ে ইরা এসে উঁকি দিল। বেগম খানম তখন ঘর ঝাড়ু দিচ্ছেন, ব্যস্ত হাত। ইরা দাদিকে জিজ্ঞেস করলো, ইমা কই দাদি? জানি না তবু ইমা কই। মাই কইল নানা বাড়ি গেছে। সত্যি? কইতে পারি না। কোথায় গেছে কয়ে যায় নাই। তুই সর, কাম করতে দে। বেগম খানমের কণ্ঠস্বর আর দপদপে চলনেও বাচ্চাটা সরে যায় না। ভীত উদ্বিগ্ন চোখে তাকিয়ে রয় শক্ত হাতে ঝাড়ু চালানো ক্লান্ত দাদির দিকে। তার খেয়াল সাথী হঠাৎ করে কোথায় চলে যাবে, তাও তাকে না বলে। মা বলেছে ইমা নানা বাড়ি গিয়েছে। তাহলে যদি জানতো না, দাদি জানতো না, মা নিশ্চয়ই তার থেকে লুকিয়েছে। জড়তা আর ভয়কে হাতের মুঠোয় দলিত মথিত করে ফের বেহায়া গলায় বলল, দাদি, কাকাই আইতে আইছে? আইলে দেখবি, এখন কথা কইস না। মুরগির গোশতের ঘ্রাণ লাগে, নাকে লাগছে। ইরা নাক টানল নিঃশব্দে। ভর দুপুরে খিদেটা নেচে উঠল পেটের ভেতর। তবুও চতুর্থ প্রশ্নটা করতে ইরার আর সাহস হলো না। পিছপা সরে সরে সে দাদার ঘর থেকে নেমে এলো। ইমার হাতে এক টুকরো শুকনো বর্ণরুটি। তাই অন্য কিছু চাইতে পারছে না। অসুস্থ শরীরে অনিচ্ছুক বিষয়টা বলতেও পারছে না। গতকাল বিকালে ঘটেছে আরেক অঘটন। সোহেলি ইমাকে নিয়ে সৌরভদের উঠোনে বসেছিল। ইমা প্যান প্যান করছে। নানি, বাড়ি খেলার কেউ নাই। বাড়িলো আম্মা? আসলেই নাই। সোহেলের একটা ছেলে, তাও দূরে এক মাদ্রাসায় পড়ে। মেয়ের ঘ্যান ঘ্যান শুনে বাধ্য হয়ে গিয়েছে। সৌরভদের বাড়িতে বড় উঠান কেন্দ্র করে চারপাশে ঘর, বাচ্চা কাচ্চা বেশ কিছু। ইমা ওই বাচ্চাদের সাথে খেলছিল। মামা বাড়ি আগন্তুক হিসেবে মধ্যমণি ছিল সে। আনমনা মায়ের নজর ফাঁকি দিয়ে সবার সাথে টিউবওয়েলের কাছে চলে গিয়েছিল ইমা। ফলাফল যা হওয়ার তাই। ডিপ টিউবওয়েলের নিচের জমিন ছিল শান বাঁধানো। শেওলায় জায়গাটা মসৃণ হয়ে গিয়েছে। হঠাৎ কি থেকে কি হয়ে গেল ইমা এখনো বলতে পারে না। পড়ে গেল। কচি হাড় চামড়ায় শক্ত আঁচড়টা নিতে পারেনি। কপাল কেটেছে। অন্যদের সাক্ষ্য অনুযায়ী ইমা দৌড় দিয়েছিল। পইড়ে গেছে। আমরা কেউ ফেলাই নাই ফুফু, বিশ্বাস করেন আমরা কেউ ঠেলা দিই নাই। কচি কচি সরল মুখগুলোর বয়ান অবিশ্বাসের উপায় ছিল না। দৃশ্যটা কল্পনা করতেই সোহেলির বুকের ভেতর বোধহয় কেউ লাথি মারল। মায়ের মন সবচেয়ে খারাপ। সন্তানের বিপদের আঁচ আগাম পায়। সে কেন পেল না? তার মনটাও আনচান করছিল। তাই তো মেয়ের হাত ধরে নিয়ে গিয়েছে পাশের বাড়ি। অথচ বিপদ যে সেখানেই খাপটি দিয়েছিল, আর সে নিজে মেয়েটাকে নিয়ে সেই বিপদের মুখে দিয়ে আসলো। কেমন মাসে? অপরাধবোধ শ্বাসনালী টিপে ধরেছে। মুখ দিয়ে লম্বা শ্বাস নেই। মেয়ের আড়ালে চোখ মুছে সোহেলি। মায়ের মন সব দোষ নিজের কাঁধে তুলে নেয়। আরেকটু সতর্ক হলে হয়তো হইতো না। আমি কেন বেখেয়ালি হইলাম? কেন ঘর দিয়ে নামলাম? আমরা এমনই ভাবি, ওখানে কেন গেলাম, না গেলে তো বিপদ হতো না। অথচ বিপদ আল্লাহর ইচ্ছাই হয়। আমরা যদি পাতালেও লুকাই, তকদিরে থাকলে বিপদ পাতালেও হবে। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ আমাদের জন্য যা লিপিবদ্ধ করেছেন তাই আমাদের পৌঁছাবে। সূরা তাওবা আয়াত 51। বিপদ মুমিনদের পরীক্ষা, গুনাহ মাফ ও মর্যাদার বৃদ্ধির কারণ। বিপদের মুমিনের দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সোহেলি চোখ মুছে মেয়েকে টেনে বুকের ভেতর নিল। ইমার গায়ের তাপ বেশি, জ্বর ভালোই এসেছে। জিজ্ঞেস করলো, ব্যথা বাড়ছে? ভিতরে কেমন জানি করে আম্মা। আজ একটু ব্যথা করবে, কাল তোমার ব্যথা কমবে। তুমি কেন কলপার গেলা? সোহেলির গলা ধরে এলো। ইমার উত্তপ্ত হাতখানা মায়ের চোখে পানি মোছায়। সৌরভ যাচ্ছে বাড়ির সামনে থেকে। সুপারি পাতার বেড়ার ফাঁক দিয়ে সোহেলিকে আলো ছায়ার মতো নজরে এলো। সোহেল আন্দোয়া নাই। ঢাকা গিয়েছে দোকানের মাল কিনতে।
গতকাল সৌরভের ভ্যানে করেই ইমাকে নিয়ে হাসপাতাল গিয়েছে সোহেলি। সৌরভ গলা ছেড়ে জিজ্ঞেস করলো, এ সোহেলি, তোর মায়া এখন কেমন আছে? ইদানিং কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না সোহেলির। কথা না বলতে বলতে গলায় শ্লেষা জমে থাকে। মাঝে মধ্যে মনে হয় কথা বলার পদ্ধতি এবার ভুলে যাবে। ইমা মায়ের কোল থেকে বেরিয়ে সৌরভের দিকে এগিয়ে যায়, দাঁড়ায়। সোহেলি একটু গলা কাঁকারি দিয়ে অনিচ্ছা স্বরে উত্তর দিল, এখন ভালো আছে ভাইজান। ফলটল কিনে খাওয়া, মেলা রক্ত গেছে। হুম, ওষুধগুলো খাওয়াইছস? সেলাই দিলে ভালো হইতো, দিলি না? সৌরভ কথা বলছে ইমার দিকে তাকিয়ে, অথচ কচি চোখ জোড়ার আর নজর সৌরভের হাতের দিকে। শিশু দৃষ্টিতে আটকেছে অমূল্য কিছু। ইমার ইচ্ছে করছে সৌরভ মামার হাতের ওই চকলেট খেতে, অথচ মায়ের ভয়ে তাড়াতাড়ি রুটিতে কামড় দিল। সোহেলি পুকুর পাড়ের কোনায় কাঁঠাল ছায়ায় আশ্রয় নিয়েছে। ডাক্তার যখন বলল সেলাই দিলে ভালো হয়, তবে না দিলেও চামড়া মিশবে, তবে তাতে সময় লাগবে। সোহেলি সেলাই দেওয়ার কষ্ট মেয়েকে দিতে পারল না, বাড়ি নিয়ে এসেছে। ডাক্তার বলেছেন লেবু, মাল্টা এসব ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাওয়াবেন। সোহেলি ওষুধ কিনতেই বুঝলো ব্যাগ খালি। হাই অ্যান্টিবায়োটিক ওষুধগুলোর অনেক বেশি দাম ছিল। নইলে কি কিছু মজা মেয়ের জন্য কিনতো না? সন্তানের তৃপ্তির ঢেকুর মায়ের খালি পেট ভরে যায় না। অপারগতায় দায়ে ঘাড় পিঠ ভেঙে এলো। দুই হাঁটুতে কপাল ঠেকিয়ে চুপ করে রইল। ভাবির তপ্ত গলার তেজে চামড়া পুড়ে যাচ্ছে। সোহেলি সেদিকে খেয়াল রাখতে চাচ্ছে না। আল্লাহর অদ্ভুত নিয়ামত শ্রবণ যন্ত্র। বান্দা চাইলেই বন্ধ করার সামর্থ্য রাখে না বিধায় শোনা যাচ্ছে সব। ইমা অনেক সময় হাতটা নাড়াচাড়া করছে। হাতে খাবার আছে, অথচ সৌরভ মামার হাতে চকলেটের প্যাকেটে তার খিদে আটকে আছে। সোহেলি মেয়ের দিকে না তাকিয়েও বুঝতে পারল। বলল, নানির ভাত হয়ে গেছে, এখন হাত মুখ মুছাইয়া দিমো, তারপর ভাত খাওয়া ওষুধ খাবি। রুটি না খাইলে মাছেরে দিয়ে দিই। ইমা খুশি হয়ে গেল, বিপদ থেকে উদ্ধার পেয়েছে। পাশের ডোবায় ছুঁড়ে মারে শুকনা রুটির টুকরা। আমি তো পরের ঝি, আমার কথা তো ভালো শোনায় না। বেতালা শোনাইলেও তুমি থামবা, থামা তোমার ধর্মে নাই। সোহেলি কয়দিন হইল আইছে, তুমি 3 দিন পার হইতে গজগজাও। আমি কিছু কই না দেখে মনে করো বুঝি না। মাইসের মায়ের নায়রায় আয়া মাস জিরাই, রাস্তাঘাটে পাইলে লয় তোমার বাপরে। পাইছে নাকি তুমি? শেষ কথাটুকু চাপা গলায় বলল রেণুকা। সোহেলের বউ সভ্যতার ধার ধারল না, গলার জোর আরও বাড়িয়ে বলল, আমার বাপেরে রাস্তায় খুঁজলে আপনারও রাস্তায় নেওয়া লাগবো। আমার বাপেরে পরে কোয়েন, আপনার মায়ের নায়র আইছে। কন হেইডা আগে? নিজের খুঁতি ছেঁড়া উনি আমার বাপেরে খোঁজে। রেণুকা কিরকির করে জেদি গলায় বলল, হ নায়র আইছে। এখন তুমি কও হইছে কি? এই দুপাড্ডার কালে তোমারে কোন কুত্তায় কামড়াইছে? হইব আবার কি, হইছে আমার কপাল। সোহেলের বউ ঠাস করে হাতের তালু দিয়ে কপাল চাপড়ালো, বলল, নায়র আইলে মাইনছে এমন সময় আহে? হ্যাঁ, যার স্বামী আইব 2 বছর পর, হে বিডি স্বামীর ঘরে ঢোকার সন্ধ্যা সপ্তাহ দিন আগে ঘরের তন বাইর হয়, কইলেই হইব? বেকুব মার্কার কথা। আচ্ছা তাও মানলাম, আমি মানলাম কে? আপনার পোলার ভাত খাই, মাথা তো আমার বেচা, আমারে না হয় বুঝাইলেন, তাই 10 জনের মুখ চেপে ধরবেন কি দিয়া? সোহেলের বউ সৌরভদের টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে শুনেছে ইয়াকুব আজকেই ফিরছে। পাশের সৌরভের বউ মাকসুদা ইয়াকুবের চাচাতো চাচার মেয়ে। অলস দুপুরে সোহেলিকে নিয়ে পাশের বাড়ি চর্চার বহর চওড়া। রেণুকার কথা বন্ধ হয়ে গেল। সে ভালো করে জানে সোহেলের বউ খচমচে ভাষার মানুষ, তবে উচিত কথায় সে বাপেরেও ছাড়ে না। মুখে যদি কারোর নিমের রস দেয় তাহলে যেমন স্বাদ, তার পুত্রবধূর মুখের ভাষা যার কানে যায় তারও তেমন লাগে। তাই তো তার কোনো আড্ডা নেই, ঝি বউদের কোনো গীবত চর্চার আসর নেই। এই সংসারটা তার প্রাণ, শাশুড়ির দেখাশোনা তার ভেতরে একটি। সোহেলিকেও সবসময় বুঝ দিয়েছে কিভাবে সংসার আপন হয়, নারীর কাছে তার সংসার কতটা গুরুত্বপূর্ণ, শখের আর প্রিয়।
এতক্ষণে পরিষ্কার কেন দুপুরে পানির কলস নিয়ে থপথপে পায়ে ঘরে উঠেছে সোহেলের বউ। রেণুকা অবিশ্বাস্য স্বরে থেমে থেমে জিজ্ঞেস করলো, ইয়াকুব বাড়ি আইছে? কাইল রাইতে ঢাকা আইছে, একটু আগে বাড়ি আইয়া নামছে। আপনার মনে হয় ইয়াকুব বাড়ি আইব ও জানতো না? সৌরভের বউ কইল, ইয়াকুবের মায়ের বাপের মুখে মুখে চোপা চালাইছে। আওয়ার আগের রাইতে অনেক কিছু হইছে ঘরে। অমীমাংসিত হিসাবটা মিলিয়ে বিজ্ঞজনের মতো উপর নিচে মাথা দুলিয়ে বলল, আমিও তো কই হইছে কি। এবার আয়া কথাবার্তা কয় না, লড়ে চড়ে না, ঝিম দিয়ে বইয়া থায়। ওর হসুরে বলে ইয়াকুবরে কইছে, হয় বউ লইয়া থাকবি নইলে আমাগো। ইয়াকুব বাড়ি আইয়া বলে হ্যাস্ত ন্যাস্ত করবে। এসব হইনা ও চুপচাপ আইয়া পড়ছে। মায়াডার মাথা কাটছে। একটা ডিম ছিল দিছি, এখন কত ফলমূল খাওয়ানো লাগে। ওর ভাইয়ের আছে তৌফিক, এখানে থাকলে ছেমড়িটার বঞ্চিত থাকা লাগে। ওরে বাড়ি পাঠান, আমার এই অসাইল্য সহ্য হয় না। মা, কথায় কথায় বাপের বাড়ি আয়না জানে, ছেড়ি মানুষের এত ঠ্যাং থাকলে সংসার হয় না। রেণুকা শেষে এসে দাও দাও করে জ্বলে উঠল। ছেলের বউয়ের এত স্পর্ধা বরদাস্ত করার মানুষ সে না। মুখ সামলাও, নইলে তুমিও বাপের বাড়ি যাও। এটা সোহেলের বাপের বাড়ি, যখন মন চায় আইব। তোমারে ডাকছে কেডা? সোহেলের বাপ আজ মরে নাই, বহুকাল হইছে। এখন আর বাপের বাড়ি নাই। চাউলের কেজি কত জানেন? সোহেলের বউয়ের সব গুণে আস্তরণ পড়ল শেষ বাক্য। তোমার কি ইনকাম? তুমি করো না, বাপের বাড়ি দিয়ে আনো। আমার বাপের বাড়ি দিয়ে আনি না, আমার স্বামী মাথার ঘাম পায়ে ফেলায় আনে। আর আপনিও ভালো হয়ে যান। আশকারা দিতেছেন মাইয়াডারে। বাপের বাড়ির আশকারায় মাইয়াগো কপাল পোড়াই। একটা রশির দুই মাথা ধরে টানতে টানতে জড় পদার্থ রশিটাও এক সময় হার মেনে যায়, ছিঁড়ে যায়। রেণুকাও তেমন হেরেছেন। তোমার পাও ধরছি বউ, এখন একটু চুপ করো। মাইয়াগো স্বামীর ঘরে ঠাঁই না হইলে যাইব কই? মানুষ না মরলে কবরেও থাকা যায় না। আমার মাথাটা কাম করে না, তুমি একটু চুপ করো। আমি তিতা কথা কই, ভালো লাগে না। ইয়াকুবুর সবাইয়ের আমি চিনি। ইয়াকুবের নানা বাড়ি আমার খালা বাড়ির কাছে। সোহেলের কোলে একটা মাইয়া আছে। নিজের কথা না ভাবুক, ওই মাসুম চেমড়ির কথা তো ভাববে নাকি? হেইডাও আমার বাপের বাড়ি দিয়ে আইনে কমো। খোঁচা দিয়ে মুখ ঝামটালো সোহেলের বউ। বিড়বিড় করে বলল, কথায় কথায় বাপের বাড়ি টানে। উঠান ঝাড়ু দেওয়া শক্ত ঝাড়ুটা শক্ত করে রাখলো। নিঃশ্বাস ওঠানামার শব্দ হচ্ছিল। রশিতে ঝুলানো কাপড় নিয়ে চলল পুকুর পাড়ে। সহেলি সব শুনেছে, টু শব্দ করেনি। এমন করে নিশ্চুপ থেকেছে যেন সে উপস্থিত নেই। রেণুকা তর্কে ঘায়েল করলেও যুক্তিতে গোহারা হেরেছে। নিজেও বুঝল হাতে পানির ঝক ছিল, শরীরটা পাথর হয়ে এলো। পাথরে পায়ে গিয়ে দাঁড়ালো মেয়ের পেছনে। ইয়াকুব বাড়ি আইছে তুই জানতি না? সোহেলি চুপ। অসুস্থ ইমা আকুলি বিকুলি করে উঠল, মায়ের গায়ে গন্ধ দিয়ে ধাক্কা দিয়ে বলল, আব্বু আইছে, বাড়ি লও, আর নানি বাড়ি থাকবো না। রেণুকা দাঁত চিবিয়ে খিঁচিয়ে উঠলেন, হারামজাদি, ঘর পোড়া শয়তানি, এইখানে বইয়া ঝিমাও। জামাই আইছে 2 বছর পর, তুই আয়া এইখানে উঠছ? এখন নামবি আমার বাড়ি দিয়া। রেণুকার মুখের সাথে হাতও চলল। বিবাহিতা মেয়ে হিসেবে কোনো সমাজদারি করলেন না। সোহেলের বউ ততক্ষণে ডুব দিয়ে এসেছে। সেই ভিজা কাপড়ে দৌড়ে এসে শাশুড়ির হাত থেকে ছাড়িয়ে নিল। শাশুড়িকে সরিয়ে দিয়ে বলল, ওর মাথা তো খারাপ হয়েছে, হের চাইতে বেশি গেছে আপনার মাথা। হয় গেছে মাথা। যার মায়া সংসার ভাঙ্গার খেলা খেলে, হের মতো ঠিক তাহে না। তুমি বা কম কোনখানে, কইতে কম কও নাই। রেণুকা যথেষ্ট চাপা গলায় কথা বলছে। কান্না চাপা গলায় শ্বাসটুকুও বন্ধ হয়ে আসছে তার। পাড়াপড়শিতে ইদানিং খুব ভয় তার। বিশাল বড় তোফানের আশঙ্কায় শির দ্বারা গড়িয়ে যেতে চায়। জ্বলন্ত উনুনের তরকারি রেখে বেরিয়ে এসেছিল, সে খেয়াল রেণুকার হচ্ছে না। তরকারি কড়াইয়ে লেগে যাচ্ছে। পোড়া ঘ্রাণ পেয়ে সোহেলের বউ ঘিয়ে তরকারির কড়াই নামিয়ে
পানির পাতিল তুলে দিল। ফাও কথা কইেন না, এগুলা কওয়ার সময় না হন। সোহেলের দিকে আবারও তেড়ে ফুড়ে এলেন রেণুকা। সোহেলের বউ এবারও সোহেলিকে আড়াল করল। শাশুড়ির উদ্দেশ্যে বলল, নায়া আহেন, আপনার পোলায় আহুক বাড়ি। হ্যাঁ কল দেবে ইমার বাপের মোবাইলে। কি হয়েছে আমরা জানি কিছু? সোহেলি কিছু কয় নাই। ভালো ভালো কইয়ে দাওয়াত দিবে। ইমার কপাল কাটছে কবে। এরপর ইয়াকুব আইব না? আইব। এই কয়দিন তো গেছেই, সবুর করেন আর একটু। ইয়াকুব পুরুষ মানুষ। রেণুকা প্রায় চেঁচিয়ে উঠলেন, বললেন, ও কাম করে, মাথায় হাজার ঝামেলা। তুই মায়া মানুষ, তোর মাথায় কি ছিল? তুই কেন কল দিবি না? কেন চুপ করে ঘর থেকে আয়া পড়লি? ওরা এখন ছুতা পাইছে না? পোলার কান ভরবে না? কথা কর মুখ রইছে? ইয়াকুব রাগ হইলে, কেমনে কি করবো? একটা বাচ্চা হইছে, আমি হন কই যাবো? মায়ের আহাজারি থামছে না। বুক চাপড়ে মুখে আঁচল গুজে রেণুকা কাঁদছে। সোহেলের চোখ মুখ লাল হয়ে গেল। সব দোষ তার? বাচ্চা হইলে বলে ওদের সব কিছু সহ্য করতে হবে? এটা কেমন দলিল? বলল, রাগ তো খালি ওর আছে, আমি আর মানুষ না। ওর বাপ মাই যা কয় ও কান পাইতে শোনে, তারপর ফুললে থাকে। তোমরা এটা দেখলা না? ওর দ্বারা যখন নালিশ করে ও কেন কিছু কইতে পারে না? ও শিশু, ইমার চাইতেও ছোট? নাকি ও বোবা? ও বলদ না? বলদ হলে বিদেশের মাটিতে ইনকাম করতে পারতো না। তাহলে ও কি? ওর খালি আমার দিকে ভাবার সময় অবুঝ, সহজ সরল। মা বাপরে কইতেই বা কওয়া যায়? না যায় না। সব বউরে কওয়া যায়? বউ তো সবচাইতে বড় দুশমন, ইবলিশ শয়তানের মানুষ রূপ। আর ওর বাপ মা ফেরেশতা। রেণুকা মেয়ের সঙ্গে তর্কে পেরে ওঠে না। অনিয়ন্ত্রিত ক্রোধে গর্জন করে ফের ছুটে গিয়ে হ্যাঁচকা টানে সোহেলির অবিন্যস্ত বাসি হাত ঘোপাটা খুলে ফেলল। বসে থাকা সোহেলি হেলে পড়ল মাটিতে। সবকিছু এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। ইমা দুর্বল চোখে বাক্যহীন হয়ে দেখল মায়ের অসহায় মুখখানা। নানিও দাদির মতো। দাদিও আম্মার গালে যেদিন থাপ্পড় দিয়েছে সেদিন ইমা অনেক ভয় পেয়েছে। আম্মা সেদিন কাঁদেনি, আজ কাঁদছে। তাহলে নানি বেশি জোরে থাপ্পড় মারল? ঢঙে শরীর জ্বলে, অকাজ ঘটায় এখন কান্দে। পিছা দিয়ে লক্ষ্মী ছাড়া কর্ম তোর। সোহেলের বউ এবার শক্ত হয়ে শাশুড়িকে আটকালেন। এত সময় মেয়ের সমর্থনে তর্ক করে এখন নিজেই শাসনের নামে জুলুম করছে। বলল, মা, সবাই সামনে কান্দা যায় না। আপনি মা, আপনার দরজায় কাঁদবে না তো কার দরজায় কাঁদবে? ওর কথা কইতে দেন। শাসন না লাগলেও শাসনে জুলুম হয়ে যায়। ছাড়েন ভাবি, মারুক আমারে। ইয়াকুবের মায়ের রাগ হবে হে মারবে, আমার মায়ের রাগ হবে হে মারবে। এবার বাড়ি আইছে না, এবার মনে হয় ইয়াকুবও মারবে। আপনার সংসারে বাড়তি ঝামেলা হয়ে উঠছি, আপনি চাইলে আপনিও মারেন, আমি কেউরে কিছু কমু না। কথাই পারবো না কেউ। শাশুড়ির লগে এমনই চোপা চালাও, নইলে খালি খালি কেউ গায়ে হাত তোলে না। সোহেলের বউয়ের নিজের তকদিরের উপর একটু গর্ব হলো। তার শাশুড়ি অনেক ভালো না হলেও গায়ে হাত তোলে না। বিব্রত গলায় শাশুড়িকে থামাতে চাইল। আন্দাজে কথা কনকে, কোক ভাবি, মানা করেন না। উনি মা দুধ খাওয়াইছে আমারে, জন্ম দিছে। কত ঋণ, যা ইচ্ছে করতে পারে। আমারে যা কইয়া শান্তি পাই পাওক। ইয়াকুবের মাই কবে? কেন হে ইয়াকুবের মা, উনি কবে? কেন হে আমার মা। মায়েরা কিছু কইলে কিছু হয় না, তয় আমি কমু না। আমি খালি সন্তান। একজনের পোলার লগে বিয়ে হয়ে গেছি, আরেকজনের পেটে ধরছি। দায় সব আমার। আমি ব্যথায় উহ কইলেও আমার পাপ হয়। কেন হেরা মা, মায়া মায়গো পাপ নাই। মায়েরা যা খুশি কইতে করতে পারে। আল্লাহরে জিগাইতে ইচ্ছে করে, হাসরের ময়দানে কি খালি সন্তানের একলার হিসাব নেবে? মা দেখে তাগর সাতক্ষণ মাফ, এরা মা হইছে না? ওইটাই তাগর জমিন না মা? আমি জানি আমি এখানে না আইলে এত কথা হইতো না, কিন্তু আমার যাওয়ার জায়গাও নাই।
জ্যান্ত অবস্থায় কবরেও তো যাইতে পারি না। তাই আমি কইয়া দিই, মা হওয়ার আগে এরাও মানুষ, আর সন্তান হইলেও আমিও মানুষ। আল্লাহ সবাই। হাসরের ময়দানে হিসাব মা দেখে কেউর মনে হয় কম হবে না। আমি কি করি না এই বিয়ে আটকানোর জন্য? কেউ শোনে নাই আমার কথা। শাশুড়ি দিয়ে কি হবে, কইছে। এখন সবাই দেখেন শাশুড়ি ভালো মন্দ দিয়ে কি হয়। সোহেলি জোরে সোরে কথা বলতে বলতে হাঁপিয়ে ওঠে। মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে বলে, উনি আমার দিক কোনোদিন একটু ভালো চোখে তাকায়ও না। আমি পাশ দিয়ে হাঁটলেও হের কপালে ভাঁজ পড়ে। আমি কোনোদিন একটা ডাক দিলে ডাক শোনে না, অথচ আমি পেছনে দাঁড়িয়ে ডাকি, আমি দেখি সে ইচ্ছে করে চুপ করে রয়েছে। আমার কোনো কাজে উনি সন্তুষ্ট না। ওই রাত্রিরে মা লইয়া যা ইচ্ছে তা কইছে, বাপ ছাড়া কথা কয় না। আমি মানুষ না? রেণুকা ঝাড়ি দিয়ে উঠলেন। কইছে কোক, তোর কি গায়ে ব্যথা পাও? আমারে কয়, তুই কানে লবি না। সোহেলের বউ তাজ্জব হতেও পারল না। শাশুড়ির দিকে ভীষণ আশ্চর্যজনিত চোখে তাকিয়ে বলল, আপনি এসব কি ধরনের কথা কন? বাপ মা তুললে কথা কইলে সন্তান হিসেবে সোহেলি জবান বন্ধ রাখবে কেমনে? হুঁশ আছে আপনার? কি কমু কও, কি কইতে কও, তুমি কও কি কওয়া যায়? রেণুকার গরম স্বরটা খুব করে আহত শোনালো। বুঝে আসলো কণ্ঠনালী। ঘন ঘন পলক ফেলে বাঁধ দিল ঠেলে আসা চোখের পানি। থমথমে ভাবে সোহেলের বউকে বলল, গায়ে ভিজা কাপড় টানে, ঠান্ডা লাগবে, গিয়ে পাল্টাও, তারপর ভাত বাড়ো, ইমার খিদে লাগছে। সোহেলের চোখ দিয়ে দরদরিয়ে পানি নামলো। ফুঁপিয়ে কেঁদে উঠল। তার মা শাশুড়ি হিসেবে কত কঠিন, মা হিসেবেও ভীষণ কঠোর, অথচ মানুষ হিসেবে ছেলের বউয়ের গায়ের ভিজা কাপড়ও তার নজর এড়ায়নি। এখনও বেশিরভাগ সময় রান্না করে বিনা অভিযোগে। ঘরের কাজে ছেলের বউয়ের মতোই তার কাছে শেষ কথা। উদ্দেশ্যহীনভাবে সোহেলি বলতে লাগলো, আমার চেহারা ভালো না উনি আমারে দেখেই কইছে। যারে ভাল লাগে না তার কিছু ভাল লাগে না। ইয়াকুব ওর বাপ মায়ের নালিশ শুনে আমার কাছে কোনোদিন জিগাইছে কিছু? কোনো দিনও না। আমার কিছু ভালো না। আমার রান্দাবাড়া ভালো না, কথাবার্তা ভালো না, চালচলন ভালো না, আর সবার আগে আমার চেহারা ভালো না। আমি কালা, আমার ঠোঁট কালো। আমারে কি আমি বানাইছি? আমার ঠোঁট কি আমি বানাইছি? যতদিন আমি মুখ খুলি নাই ততদিন ভালো কেউ টের পায় নাই। সবার ধৈর্য সহ্যের শেষ আছে, আমার নাই। মাইয়া মানুষের ধৈর্য শেষ হয়ে কবরে গেলে কেউ রে কেউ অসুন্দর দেখলে কেউ পচ্চা যায় না। সংসার করতে চতুর হওয়া লাগে, কায়দা মতন থাকে না কিছু। ফন্দি ফিকির কইরা আয়ত মতো বানাইয়া হওয়া লাগে। 6 বছর হয়ে গেছে, বুড়া বুড়ি আর কয়দিন বাঁচবে? সোহেলের বউ কপাল গুছিয়ে অসন্তোষ গলায় বলল, কি সব কন? মানুষের হায়াতমত কেডা কইতে পারে? কেডা আগে মরে কেডা পরে মরে এইটা মাইন্ডসে কইতে পারে? সব আল্লাহর হাতে। বুড়া বুড়ি হইলেই সব মাফ। পুতের বউ পরে আর শাশুড়ি শ্বশুর আগে মরবে, এই কথা খোদাই করা আছে কোন জায়গা? না, মরবে না, মরণ তো খাইয়াইছে। যখন কেউ মরণ খাইয়া আয় নাই, তখন শাশুড়ির আগে পোলার বউও মরতে পারে। রেণুকা থেমে যায়। তর্ক করতেও ইচ্ছে করছে না। শক্ত খোলসের অন্তরালে মেয়ের বৈবাহিক জীবনের পরিণতি নিয়ে ভীষণ পীড়াদায়ক অনুভূতি হচ্ছে। সোহেলি বলে উঠল, ইমা কেন সিজারে সিজারে হইল দোষ আমার। ইমার বয়স 5 বছর, এখনও সেই দোষ ফুরায় নাই। ইমা কেন বুকের দুধ পাইতো কম, দোষ আমার। ইমার ছোটবেলায় খাওয়া অনেকগুলো খালি দুধের কৌটায় ঘরে অনেক কিছু রাখা। যেদিন হে কৌটা হাতে নেই সেই দিনই কয়, দেহ নষ্ট হয়ে যাবে, তাই আমি বুকের দুধ খাওয়াই নাই, কৌটা কিনে খাওয়াইছি। বুকের দুধ হইতো না, সেইটাও আমার দোষ। আমার কোনো খুঁত পচে গেল না, আমি কেন কেরোসিন দিয়া হারিকেন জ্বালাই না, এইটাও আমার দোষ। যদি কোনোদিন একটু ভাত খাইয়া ঘুমাইতাম, সেই দিন তো সব মরা দোষও জিন্দা হয়। কয়ডা শুনবা? ইমা কেন মাইয়া হইল, দোষ আমার। কত নোংরা টিপ্পনি শুনবা? তারপলার চাইতে আমার লাগে বেশি, এর লাগিয়া মাইয়া হইছে। এরপরও যে কয়টা হোক, মাইয়াই হবে। রেণুকার কানে তীব্র যন্ত্রণা করে উঠল। ছি, এগুলো তো একেবারে অশিক্ষিত লোকটাও ভাবতে পারে না। অথচ বর্বর চিন্তা তিনি করল কিভাবে? ইয়াকুবের মাকে তো ইসলামী তালিমেও দেখা যায়, অথচ
কলবটা এত তিমিরাচ্ছন্ন। আমি চুপ করে থাকলেও দোষ আমার হইতো। আমি 2 পৃষ্ঠা বই পড়ছি, সেই হ্যাডামে কথা কয় না। এখন উত্তর দিলে এখনও আমার দোষ। সোহেলি গত 7 দিনের না এক জীবনের সবকিছু যেন উগরে দিল। রেণুকা হেরেছে, বলল, এই জায়গায় ইয়াকুবরা অপরাধ কি? ওই ছ্যামড়ার লগে কথা বলিস না কেন? বাড়ি আইছে কতগুলো দিন পর, তুই বাড়ি দিয়ে নামলি কেন? সোহেলি হা হা করে হেসে দিল। ব্যথা তো সেই হাসিতে কি জানি আছে। সোহেলের বউয়ের নিঃশ্বাস ঘন হয়ে আসে। সকাল থেকে সোহেলের ফোনটা বন্ধ। স্বামীর সাদামাটা মুখটা চোখে ভাসল। বাজারে যাওয়ার আগে সবার শেষে তার মুখের দিকে এক পলক তাকিয়ে সবটুকু তাজা হয়ে উঠল। লোকটা কই গেল? আনচান করল লোভী স্ত্রী সত্তা। আবারও সেই নজরটুকুর পিপাসায় বুকটা চৌচির হয়ে গেল। সোহেলি বলল, ওর তো কোনো দোষ নাই, ও তো মেহমান। মেহমানের অপরাধ কি? নাটকে কায়দায় বলল, স্বগতোক্তি করে বলল, দোষ তো সব আমার। আমি কেন ওর বাপ মায়ের লগে তাল মিল দিতে পারি না? দোষ আমার। সোহেলির 2 গাল ছাপিয়ে নোনা পানির ধারা নিজের হাতে ডলে মুছল। উঠে দাঁড়িয়ে মায়ের কাছে স্পষ্ট গলায় জানতে চাইল, আচ্ছা ঠিক আছে, এখন আমারে কি করতে কও তোমরা? মা ভাবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফের নিজেই বলল, মরতেও আল্লাহ মানা করছে, নইলে বিশ্বাস করো, তোমাকে পৃথিবীতে এমন কিছু নাই যার জন্য পৃথিবীতে থাকার শখ রয়েছে। মেয়ে বউ মা সব স্বাদ পাইছি, মন আমার মিঠে গেছে। ইমাও মায়ের কান্নার শব্দে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কষ্টে তার বুকটা ভেঙে যাচ্ছে। ছোট্ট বুকটায় কতখানি কষ্ট আঁটে। আব্বুর সাথে দেখা হয় নাই সেই কষ্ট, মায়ের কান্নার কষ্ট, মাথা কাটার কষ্ট, ইরার জন্য কষ্ট, কত শত কষ্ট। সোহেলি মেয়েকে কোলে নিয়ে ঘরে চলে গেল। উপায় থাকলে এই বাড়ি থেকে ও বেরিয়ে যেত, কিন্তু উপায়হীন মানুষের আত্মসম্মান থাকতে নেই। বিয়ের পরে যতবার ইয়াকুব দেশে এসেছে, প্রতিবার বাড়ি জুড়ে অন্য এক সুবাস ছিল। মন প্রফুল্ল থাকত। বাড়ি এসে বাবা মা সন্তান স্ত্রীর সান্নিধ্য তাকে মরুভূমির প্রখরতা থেকে বের করে সজীবতা দিয়েছে। তবে এবার সেই একই বাড়িতে ফিরেও দেহ মনের নির্জীবতা কাটেনি। মনে হচ্ছে সে সৌদির কোনো ধুধু মরুভূমির ভিতরে আছে। ইয়াকুব ঘরে ঢুকেই অনুভব করেছে সেই ভয়ানক শূন্যতাটুকু। অনেক বেশি কিছু নেই। সে থেকে পথের ক্লান্তি 1000 গুণ হয়ে মাথায় উঠে বসেছে। থমথমে বাতাসে ভ্যাপসা অনুভূতি। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ঘুমাতে চেষ্টা করেও পারছে না। অথচ এর আগে বাড়ি ফিরে একটু ঘুমের জন্য রাত পর্যন্ত কাঙ্গালের মতো অপেক্ষা করেছে, কখন ইমা ঘুমাবে। ক্লান্তির ওজনে একটা সময় ইয়াকুবের তন্দ্রা লেগে গেল। ইমা তার পেটের উপর মাথা দিয়ে শুয়ে গালে মুখে হাত বুলিয়ে দিচ্ছে। ঘড়িতে মাঝরাত। মেয়েটা এ পর্যন্ত জেগে আছে। অন্য সময় রাত 9টার আগে পিছে সে ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে বাবার সাথে কটুর কটুর কথা বলছে। ইয়াকুব চোখ বন্ধ করে হুঁ হাঁ করল। ইমা বাবার চোখের পাতা টেনে ধরে খিলখিল করে হাসল। সোহেলি কত শত চুক্তি করে সত্য অসত্য প্রলোভন দেখিয়ে তারপর ঘুম পাড়ালো। ততক্ষণে রাত প্রায় ফুরিয়ে। আস্তে আস্তে উঠে বিছানার পাশের জানালাটা খুলে দিল সোহেলি। মাঝরাতের চাঁদটা ঠিক জানালা বরাবরই থাকে। অপরিমেয় চন্দ্রকিরণে থই থই করল বিছানাটা। ইয়াকুবের ঝিমুনি ততক্ষণে ছুটে গিয়েছে। ইয়াকুব বলল, জানালা বন্ধ করো। না, দম বন্ধ লাগে। আমি না থাকলে দম বন্ধ লাগে না? তখন সাহস কই থাকে? তুমি না থাকলে আমার দমই থাকে না। যা থাকে না তা বন্ধ না খোলা বুঝবো কেমনে? ইয়াকুবের প্রায় হিম হয়। মনোরম হেসে আমন্ত্রণ করে অর্ধাঙ্গিনীকে। স্বামীর আমন্ত্রণে রাক্ষসের দূরত্বের চৌহদ্দি পেরিয়ে সিনার ভেতর সোহেলি। অবশেষে সারাদিনের পরে আসলো সেই মহেন্দ্রক্ষণ। সোহেলির গলায় আটকে থাকা খুশি অখুশির কান্নারা স্রোত হয়ে নামলো স্বামীর উন্মুক্ত বুকে। বন্ধ চোখ জোড়া আচানক খুলল ইয়াকুব। ভ্রম ছাড়তেই গলা ছেড়ে ডাকলো, মা, মা, এদিকে আসো। বেগম খানম ছুটে এলেন। ছেলেটার ঘুম ভেঙেছে তাহলে। দুপুরে নাও খাওয়ার মধ্যে যতটুকু দেখেছে তাতে তার পিপাসা মেটেনি। যখন তিনি হাতের কাছ থেকে অবসর নিয়েছে, ততক্ষণে ইয়াকুবের সারা শব্দ নেই। ভেবেছেন ছেলে ঘুমিয়েছে, উঠুক কথা বলা
প্রাণ ভরে দেখা সব হবে। এখনই উঠলি কেন বাপ? সন্ধ্যা হইতে বাকি আছে, আর একটু ঘুমা। না, তুমি একটা কেচি আনো। বেগম খানম বুঝ অবুঝের দোলাচালের মধ্যেই এলোমেলো গলায় বললেন, এখন কেচি দিয়ে কি করবি? প্যাকেটগুলো কাটবো। কেচি আছে? বেগম খানমের চেহারায় অসন্তোষের মেঘ জমল। সরাসরি নিষেধ না করে অরাজি গলায় বলল, পরে খোলা যাবে না? ইয়াকুব কথা বাড়ালো না। লুঙ্গির গিঁট বাঁধতে বাঁধতে নিজেই ড্রেসিং টেবিল হাততাল। কেঁচিটা সোহেলি এখানেই কোথাও রাখত। বেগম খানম হাসি খুশি ছেলেকে ফিরে পেলেন না। জমাট অসন্তোষে তার চেহারা বদলে আসে। তিনি বোঝেন ছেলে তার বউ মেয়ের অনুপস্থিতিতে এমন করছে, নইলে তেমন কোনো কথা বাড়ি পৌঁছে ইয়াকুব বলেনি কেন? এখানে তার দোষ কি? সে কি সোহেলিকে তাড়িয়েছে? সোহেলি নিজ ইচ্ছায় গিয়েছে। এর আগেও এমন গিয়েছে, যদিও এবারের পরিস্থিতি ভিন্ন। মহিদুল মোল্লা বলেছেনই, একটা বৈঠক না রাখলেই নয়। বিদ্যা না থাকলেও জীবন চলে বেয়াদব নিয়ে নয়। পাওদানি যা পাবে মিটাইয়া বেয়াদব ঝাড়ু পিটা কর্ম। খালি ইয়াকুব আহুক। বেগম খানম রান্নাঘরের তাকের উপর থেকে কেঁচি এনে ছেলের হাতে দিলেন ঠিকই, তবুও বললেন, কইলাম পরে খুলিস, এখন জিরাই এলো। এইয়া কি পলাইয়া যায়? ইয়াকুব উত্তর দেয় না, নিজের কাজ করে ব্যস্ত হয়ে। বেগম খানমের সমস্ত উচ্ছ্বাস আবেগ নিভে যায় ছেলের আধার মুখের সামনে। ইয়াকুব 2টা বক্স কেটে ফেলে। অনেক উপহার সেখানে। 2 বাক্স থেকে 2টো কম্বল বের করে একটা মায়ের হাতে দেয়, এটা তোমার। আর একটা খাটের উপর রেখে দেয়, বলে, আপা আসলো না কেন? ইয়াকুবের একটাই বোন নাজমা, পাশের জেলায় থাকে। দূরত্বের পরিধি বেশ, তাই তেমন আশা হয় না। পোলাপানের স্কুল প্রাইভেট আছে না। জামাই দুপুরের ভাত লইয়া যায়। শাশুড়ি তো কোনো কামে লাগে না, হাগামোতা সব বিছানায়। চাইলেই পারে বাথরুমে যাইতে, যায় না, সব বিছানায় করে। কি বলো, ইচ্ছে করে পায়খানা প্রস্রাব বিছানায় করে? হ। সব কিছু কে করে? ওর যা আছে না। 2জনে ভাগ করে দেখাশোনা করলেই তো কেউ একজনের কষ্ট হয় না। কেডা করবে? ওর যা। মানুষ আর পাইলি না। তথাকথিত নারী ফিতরতের মতোই বেগম খানম শ্বশুরবাড়ির অন্য সবার বিপক্ষে গিয়ে মেয়ের পক্ষে সাফাই গিয়ে উঠল। সব নাজমা করে। শ্বশুর একজন মানুষ, আল্লাহ হায়াতও দিছে আগল ভরা। 3বার স্ট্রোক করছে। হে সব বোঝে, খালি প্রস্রাব আইলে কইতে পারে না। একটু পরপর প্রস্রাবের বালতি ধরা লাগে। মোট কথা হেয়ারের দেখা লাগে গোড়াগাড়ার মতো। ভাত 2টা দেহা হেয়া মাইয়া দেয়া লাগে। ছাগল বিয়াইছে, সংসারে কাম আছে। পায়ের উপরে পা উঠায় বইয়া খায় না, আর কথায় কথায় বাপের বাড়ি দৌড়াইতে পারে না। ইয়াকুব খেয়াল দেখালো না, বরং ফোন অন করে কল দিল বোনকে। নাজমা হাসি মুখে জানালো কাল পরশু আসবে ভাইয়ের সাথে দেখা করতে। ইয়াকুব অনেক বেশি চকলেট, সাবান, শ্যাম্পু, লোশন, আরও অনেক কিছু একটা ব্যাগে ভরে মায়ের কাছে দিল। বলল, এগুলো আপার। 2টা লাইট আছে, একটা ওর জামাইয়ের আর একটা ভাসুরের। কম্বল কার? ওটা অন্যজনের। কার? কেউ আনতে দিছে? না, আমিই আনছি অন্য একজনের জন্য। কার? শ্বশুরবাড়ির। বেগম খানমের গলায় ঠেস। ইয়াকুব জানি বুঝল না, ভান করে সরল, ভাবে বলল, সোহেল ভাইয়ের জন্য। হ্যাগো লাগিয়ে কম্বল আনছ? বেশ বেশ। তাই এখন এইসব আওলাইয়া লইছ শ্বশুরবাড়ির যাওয়ার লেগিয়া? যা, যা মন চাই কর। বাপ মা এখন কি বোঝে? হ্যাগো কথার দাম আছে নাহি। মায়ের তিরিকিগুলোর বিপরীতে ইয়াকুব শান্ত চোখে তাকিয়ে বলল, আমার ভালো লাগে না মা। মানুষ বিদেশে থেকে খুব আরামে আনা, গরমে পরাণ ভাজা ভাজা হয়ে থাকে, তবুও তোমাকে জন্য পইরা থাকি। গত কয়টা বছর আমি একটা রাত্রির ঘুমাইতে পারি না। দোকান দিয়ে রুমে আসতে আসতে প্রতিদিন বাড়ির ঝামেলা শুনি। আমার সাথে পোলাপান কত আনন্দ নিয়ে কথা বলে বাড়িতে। আমি আতঙ্কে থাকি কখন তোমাদের ঝামেলা শুরু হয়ে যায়। বিদেশ যারা থাকে তাদের বাড়ি থেকে কল দিলে তারা কত খুশি হয়, আর আমি আল্লাহ আল্লাহ করি, না জানি কি শোনা লাগে। তারপরও বাড়ি আইছি, কিন্তু অবস্থা দেখো,
তোমরা এক একজন এক এক দিক। ইমা নাই, আমিও একটা মানুষ, একটু বোঝো। ও আল্লাহ, এই দিনও দেখাইলা? আমারে বুঝি এইসব হুনাইতে বাঁচাইয়া রাখছ? আমি মা হইয়া বুঝি না? এই লাগে 9টা মাস পেটে লইছি, রক্ত পানি কইরা দুধ খাওয়াইছি। ওগো মাবুদ! বেগম খানমের আহাজারিতে গাছের পাতা ঝরে কেঁদে কেটে বান ঢেকে ফেলেছে। নাকের পানি চোখের পানি একাকার। সব দোষ এখন আমাগো। তোর বউ তুলসী পাতা, আহারে কপাল আমার, যার লাগে চুরি করি হ্যাঁ কই চোর। বেগম খানমের আহাজারি শুনে জালুর মা তড়িঘড়ি এসে দাঁড়ালো ঘরে। বলল, কি হয়েছে তোমাগো? ছ্যামড়াটা আইছে কতদিন পর, বউ বাড়ি নাই, নাতিটা নাই, তুমি কান্দো। ওদিকে মাকসুদা কইল, ইমার বলে কপাল কাটছে। ইয়াকুবের কানের ভেতর জমাট বেঁধে গেল কয়েকটি শব্দ। ইমার কপাল কাটছে। ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কপাল কাটছে মানে? জালুর মা থমথমে হয়ে গেল। আর একটু সামলে তারপরে বলা উচিত ছিল। এখন খবর দিতে এসে নিজেই ক্যাচালে পড়ে না যাই। আমতা আমতা গলায় বলল, মাকসুদা আইছে, কইল ইমার কাইল বিয়ালে কপাল কাটছে, সেলাই দিতে কইছিল ডাক্তারে। ওর মায়ে সেলাই দেয় নাই। ইয়াকুব সাথে সাথে কল দিল সোহেলির ফোনে। না, কল লাগলো না। কয়েকবার চেষ্টা করেও মিলল না লাইনটা। নেটওয়ার্ক মাঝে মধ্যে এমন করে। পরে দিল সোহেলের ফোনে, বন্ধ বলল। সোহেলের বউয়ের ফোনে কল ঢুকলো কিন্তু কেউ তুলল না। ইয়াকুব জানালা দিয়ে গলা ছেড়ে ডাকলো মাকসুদাকে। মাকসুদা, কেমন আছেন জানতে চেয়েও উত্তর পায়নি। ইয়াকুব সরাসরি জিজ্ঞেস করলো, ইমার কি হয়েছিল, পড়লো কেমনে? আমাগো কলপারে পড়ে গেছে, পোলাপানের লোকে খেলতেছিল, এখন ভালো আছে। কতখানি কাটছে? কম কাটে নাই, ভাবি সেলাই দেয় নাই, নইলে ডাক্তারে 2টা দিতে কইছিল।